আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই শুনতে পাচ্ছেন এবং আমাকে দেখতে পাচ্ছেন। তো ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছেন। সামিয়া, সুমাইয়া, হীরা, মামুন, রেশমি কবির, অনেকেই যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ। আচ্ছা, খুবই ভালো যে আমরা সময় মতো সবাই যুক্ত হয়ে যাই। এটা খুবই ভালো আর কি একটা বিষয়। সাউন্ড, জুম, সাউন্ড অন। তো আশা করি ফেসবুক এবং জুমে আমরা সবাই দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। কার কি অবস্থা একটু জানান, সবাই যুক্ত হইতে হইতে। ওয়ালাইকুম আসসালাম। হোসেন, DSMEO, অনেক কিছু লেখা। হ্যাঁ, মামুন ভাই দুই জায়গাতেই আছে, ফেসবুকে এবং জুমে। আচ্ছা, হ্যাঁ জাহাঙ্গীর ভাই ভালো আছি। শাহিন ভাই জিজ্ঞেস করছে যে স্যার কেমন আছেন। শাহিন ভাইও আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি। হ্যাঁ, আমি আল্লাহর রহমতে ভালো আছি, কোনো প্যারাট্যারা নাই। তো ফাতেমা বলছিলেন সাউন্ড নাই, আশা করি এখন সাউন্ড ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেক আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেক ক্লাস করতেছে, খুব ভালো। থ্যাংক ইউ অনেক জানানোর জন্য যে সব কিছু ক্লিয়ার। ওর সাথে আমার কখনো দেখাই হয় নাই, শুধু ওর প্রশংসাই শুনে যাই। তো আচ্ছা, ইনশাল্লাহ দেখা হবে শীঘ্রই। হ্যাঁ, আজকে মাঝে মাঝে তো একটু সারপ্রাইজ দিতে হয় এক্স্যাক্ট টাইমে এসে। আমরা আজকে এক্স্যাক্ট টাইমেই চলে আসছি আর কি। আচ্ছা, তো আজকে আমরা একটু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবো। এখানে অনেকেই আছেন যে আসলে বিজ্ঞানের স্টুডেন্ট, তো তাদের কাছে এগুলা পড়ানো একটু আমার জন্য কঠিনই মনে হয়। মানে অনেক সহজ জিনিস এখানে আছে, আর যারা বিজ্ঞানের না তাদের জন্য হয়তো এখানে কিছু শেখার সুযোগ আছে আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলেন আমরা শুরু করি, কেমন? আমরা অনেকেই যুক্ত হয়ে গেছি। তো আজকে আমাদের বিজ্ঞানের প্রথম ক্লাস, আমরা একটু দেখার চেষ্টা করি যে কি কি আছে। আমরা প্রথমে আজকে শুরু করবো হচ্ছে পদার্থের অবস্থা দিয়ে। তো আহ, তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিজ্ঞানের এই প্রাইমারির জন্য যদি আমরা ডেডিকেটেডলি, যেহেতু প্রাইমারি পরীক্ষার কাছে, তো এটার জন্য যদি বলি তাহলে আপনারা যেটা করতে পারেন যে 9-10-এর যে বিজ্ঞানের যে বই আছে, সাধারণ বিজ্ঞান যেটা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ওই বইটা না, সাধারণ বিজ্ঞানের যে বই থাকে, বা যদি পুরোনো বইও যদি আপনার কালেকশনে থাকে, ওইটা একটু জাস্ট দেখে যেতে পারেন, প্রিভিয়াস ইয়ারে কি আসছে এটা দেখে যেতে পারেন। মোটামুটি আমরা আসলে সায়েন্সের স্টুডেন্ট না হইলেও 9-10-এ তো আমরা মোটামুটি সবাই জেনারেল সায়েন্স তো পড়ে আসছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে বেসিক আইডিয়া থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। কিছু জিনিস হয়তো দু একটা প্রশ্ন একটু ডিপ থেকে আসতে পারে, ভেতর থেকে আসতে পারে, সেটার জন্য প্র্যাকটিসের আসলে কোনো বিকল্প নাই, ঠিক আছে? না, এখন খুব বেশি বেসিক পড়াবো না আমরা। সবার একটা অফলাইনে ক্লাস হইলে সবার সাথে দেখা হয়ে যেত। হ্যাঁ, স্যার সবার আছে, এগুলি এখন পিকনিক করা যাবে না, এখন পরীক্ষার সামনে আমাদের। আচ্ছা দেখেন, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো, শুরুতে আমরা হচ্ছে পদার্থের অবস্থা নিয়ে কথা বলবো, এরপরে পরমাণুর গঠন, তারপরে আমরা আরো একটা ইন্টারেস্টিং টপিকে যাব। তো আমরা প্রিভিয়াস কিছু প্রশ্ন প্রশ্ন একটু সলভ করব, সলভ করতে করতে না আমরা একটু সলভ করার ছলে শিখে যাব।
তো পদার্থের অবস্থা, হ্যাঁ, তো নর্মালি আমরা যদি পদার্থের অবস্থা চিন্তা করি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে পদার্থ আসলে তিনটা অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয়, এগুলা শিখে আসছি। তো এমন কেউ নাই যে এটা পড়েন নাই আসলে, কঠিন, তরল, বায়বীয় এই জিনিসগুলো তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, তাই না? তো এবং যারা একটু বড় হয়েছি তারা আরও বিভিন্ন ধরনের অবস্থা, প্লাজমা বা এই ধরনের অনেক কিছু হয়তো পড়ছি। তো আমাদের আসলে ওই ধরনের আলোচনায় যাইতে হবে না, আমরা শুধু বেসিক যে জিনিসগুলা, অর্থাৎ পদার্থের যে অবস্থা, এটা আপনি যে কোনো যেটা বললাম, যে কোনো নর্মাল বই থেকে একটু দেখে নিতে পারেন বেসিক আলোচনাগুলো, যে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ, এদের যে বেসিক কিছু বৈশিষ্ট্য আছে এবং একটা থেকে আরেকটাতে আমি কীভাবে যাইতে পারি, আবার রিভার্স কীভাবে করতে পারি, এগুলো যে কোনো সাধারণ বইতে আপনি পাবেন। তো সেখান থেকে অল্প অল্প যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা একটু দেখব, ঠিক আছে? তো নর্মালি পদার্থের অবস্থা বলতে তাহলে আমরা কি বললাম, যে আমরা একদম ছোটবেলায় যেটা শিখে আসছি ওটাই পড়বো, কারণ আমরা তো বাচ্চাদেরই পড়াবো, রাইট? সো কঠিন, তরল, বায়বীয়, এই যে এর বাইরে খুব বেশি যাওয়ার দরকার নাই, এর বাইরে আরো অনেক কিছু আছে। আবার পদার্থের আরেকটা ধরন আছে, পদার্থ কয় প্রকার সেটা হইতে পারে একটা, সেটা একটা প্রশ্ন হইতে পারে, যে মিশ্র না যৌগিক, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে, মানে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। যদি অবস্থা বলি তাহলে হচ্ছে কঠিন, তরল, বায়বীয়। আর যদি আপনাকে বলে পদার্থ কয় প্রকারের হইতে পারে, পদার্থ কি কি অবস্থায় থাকতে পারে বললেই হচ্ছে কঠিন, তরল, বায়বীয়। আর যদি বলে পদার্থ কত প্রকার, তাহলে আপনি বলবেন যে একটা কি মৌলিক পদার্থ, একটা হচ্ছে যৌগিক পদার্থ, ঠিক আছে? আচ্ছা, তো আমার মনে হয় যে সবাইকে একটু মেনশন দিয়ে দেন, হ্যাঁ, তাহলে আরো দ্রুত সবার কাছে ক্লাস পৌঁছাবে, যেহেতু সবার কাছে নোটিফিকেশন যায় না। তো চলেন আমরা দেখি কোনটি মৌলিক পদার্থ। ওই যে যেটা বললাম যে পদার্থ আসলে কি, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ এই দুইটা ভাগে ভাগ করা যায়। সো মৌলিক পদার্থ হচ্ছে সেগুলাই যেগুলোকে আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পদার্থে বা যেগুলোকে আর বিশ্লিষ্ট করা যায় না, যেগুলোকে আর ভাঙা যায় না, সেগুলোই হচ্ছে মৌলিক পদার্থ। অর্থাৎ ধরেন ভাঙতে 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 একদম শেষে চলে আসছেন, অবশিষ্ট যে জিনিসটা ওইটাই হচ্ছে মৌলিক পদার্থ, ঠিক আছে? সো আপনাকে যদি আপনারা যদি হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনটি মৌলিক পদার্থ বা কোনটি জৈবিক পদার্থ, ইজি টু গেজ, আপনি অপশনগুলোও একটু চিন্তা করতে পারেন। আপনি যদি অপশনগুলো চিন্তা করেন তাহলে দেখবেন বিজ্ঞানের অনেক সময় যে কোনো একটা জিনিস জানার বাইরে থেকে আসলেও আপনি পারবেন। দেখেন, লোহা, ব্রোঞ্জ, পানি, ইস্পাত, এই চারটা অপশনের মধ্যে আপনি দেখবেন যে আপনি যদি একটু চিন্তা করেন, ইস্পাত, ইস্পাত কিন্তু একটা সংকর ধাতু। হ্যাঁ, কি বলছি? ইস্পাত হচ্ছে একটা সংকর ধাতু, ঠিক আছে? তাহলে ইস্পাত যদি সংকর ধাতু হয়, কিভাবে বুঝলাম এটা সংকর ধাতু? এটা বুঝছি হচ্ছে যে ইস্পাত মানে হচ্ছে, এটা তো আসলে আয়রন, তো এটা জানেন, বাট এটার সাথে কি থাকে, সামান্য পরিমাণে কার্বন থাকে। তো আমি এখানে সিম্বলগুলো লিখতেছি, এই সিম্বলগুলোও কিন্তু আমাদের পরীক্ষার জন্য লাগবে। অর্থাৎ লোহাকে আমরা সাংকেতিক ভাষায় বা বিজ্ঞানের ভাষায় Fe এইটা দিয়ে প্রকাশ করি। তো লোহার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, ঠিক আছে? লোহার ল্যাটিন নাম কি বলেন তো? ফেরাম, লোহা। এই লোহাকে আমরা আসলে বিজ্ঞানের ভাষায় লোহা বলি না, কি বলি, ফেরাম বলি। এবং ফেরাম এটা হচ্ছে তার ল্যাটিন নাম, এবং এইটার সিম্বল হচ্ছে Fe। সংক্ষেপে আমরা এই প্রতীক ব্যবহার করি, হ্যাঁ, এই সিম্বলটা ব্যবহার করি, ঠিক আছে? তাহলে ফেরামটা কি নাম বলেন তো? কি নাম বললাম? এটা হচ্ছে ল্যাটিন ভাষা থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইস্পাত হচ্ছে এটা একটা সংকর ধাতু। সংকর মানেই কি, এখানে মিক্সচার আছে, এখানে হাইব্রিডাইজেশন আছে, তাই না? মানে হাইব্রিড কিছু একটা, রাইট? আচ্ছা, আবার আপনি যদি পানির কথা চিন্তা করেন, তাহলে আমরা জানি যে পানিতেও কি আছে, আমরা জানি পানিতেও ওই যে হাইড্রোজেন আর কি আছে, অক্সিজেন আছে। এখন হাইড্রোজেনকে আমরা যদি আসলে কিভাবে লিখবো, হাইড্রোজেনকে নর্মালি H2 প্লাস কি O2 এইভাবে আমরা লিখতে পারি, হ্যাঁ, হাইড্রোজেন আর অক্সিজেন। কারণ আমরা এখানে প্রশ্ন করতে পারেন যে এখানে আয়রন, এখানে কার্বন এইভাবে লিখলাম, আবার এখানে H2, এখানে O2 এইভাবে লিখলাম, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এখানে আয়রন এটা কিন্তু আসলে কি পরমাণু বোঝাচ্ছে, কার্বনেরও এখানে কি পরমাণু, আর এখানে H2O2 যখন আপনি এইভাবে লিখতেছেন তখন এগুলো আসলে হয়ে যাচ্ছে কি অণু। অর্থাৎ পরমাণু তো আসলে কি যখন বিক্রিয়া করবে তখন তার অণুগুলাই তো আসলে বিক্রিয়া করে। পরমাণু যেগুলা ধরেন এগুলো হচ্ছে ফেরাম বা কার্বন, এগুলো যখন বিক্রিয়ায় যাবে তখন আসলে কি, আচ্ছা O2 কি কারণে লিখছে ওইটা আসলে অন্য বিষয় আর কি। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেনের একটা অণু গঠন হয়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখেন। আমি একটু এখানে
বিষয়টা বাংলায় লিখি তাহলে ইজি হবে আপনাদের জন্য। ধরেন আমি এখানে লিখলাম হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস হচ্ছে অক্সিজেন, এটা পরে বলতেছি, ডিটেলসে পরে আসতেছি। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন এই দুইটা মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ বানাইছে পানি, এটুকু তো ক্লিয়ার, বুঝছেন তো? হাইড্রোজেন আর অক্সিজেন এগুলো হচ্ছে মৌলিক পদার্থ, ঠিক আছে? তো এরকম মৌলিক পদার্থের সংখ্যা কত বলেন তো? 118টা। হ্যাঁ, এরকম মৌলিক পদার্থের সংখ্যা কত বলেন? টোটাল মৌলিক পদার্থ, টোটাল মৌলিক পদার্থ আছে কত টোটাল বলেন তো? 118। বুঝছি, টোটাল মৌলিক পদার্থ কয়টা? 118টা। তো এই 118টা মৌলিক পদার্থ আপনার জানার দরকার নেই, আপনি চেষ্টা করবেন যে প্রথম 20টা বা 30টা মৌলিক পদার্থের নাম জেনে রাখা, ঠিক আছে? প্রথম 20টা বা 30টা মৌলিক পদার্থ সিরিয়ালি যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এই মোটামুটি চলবে, ঠিক আছে? তাহলে টোটাল মৌলিক পদার্থ আছে 118টা। এই 118টা মৌলিক পদার্থের মধ্যে আপনি দেখবেন প্রথম 1 নম্বর মৌলিক পদার্থই হচ্ছে কি? হাইড্রোজেন। আপনি যদি পর্যায় সারণী কখনো পিরিয়ডিক টেবিল যদি নামটা শুনে থাকেন রসায়নে বা বিজ্ঞানের সাধারণ যে বিজ্ঞান বই আছে, সেই ওই যে বলছি সাধারণ বিজ্ঞান, বললাম না 9-10-এর যে সাধারণ বিজ্ঞান, যে কমার্স বা আর্টসের স্টুডেন্টরা যেটা পড়তো, জেনারেল সায়েন্সের যে বইটা, এমন না যে সায়েন্সের পোলাপাইন কি পড়তো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আলাদা আলাদা পড়তো না, ওইটারই একটা সামারাইজ বই আছে সাধারণ বিজ্ঞান, ওইটা দেখতে পারেন। হ্যাঁ, ওইটা দেখলেও হয় আর কি। হ্যাঁ, ওই যে একজন বলছে যে, তামান্না বলছে যে জি ক্লাস 10-এ পড়েছিলাম, মনে আছে স্যার। ওকে, তাহলে এই যে টোটাল পৃথিবীতে 118টা মৌলিক পদার্থ, এই 118টা মৌলিক পদার্থের মধ্যে 1 নম্বর মৌলিক পদার্থ হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? 1 নম্বর মৌলিক পদার্থকে হাইড্রোজেন, ঠিক আছে? এখন এইটা হচ্ছে কি বলছিলাম? প্রতীক, মানে কি সিম্বল, এই যে প্রতীক। ফেরাম কত নাম্বার জানেন? ফেরাম হচ্ছে 26 নাম্বার মৌল। কত নাম্বার? 26 নাম্বার মৌল। তো 26 নাম্বার মৌল, এবং যত নাম্বার মৌল ওটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, অর্থাৎ তার ইলেকট্রন আছে হচ্ছে 26টা এই ফেরামে। হ্যাঁ, কত করে, কয়টা করে ইলেকট্রন থাকে? 26টা করে। এই জন্য আমরা এইভাবে 26 লিখি। এখানে না লিখে এটা কোথায় লিখি জানেন? এই যে এখানে এইভাবে আমরা লিখি আর কি। তাহলে দেখেন প্রতীকের বামে নিচে ছোট করে আমরা যেটা লিখি সেটাকে আমরা কি বলি? পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? সেটাকে আমরা কি বলি? পারমাণবিক সংখ্যা। এবং এই পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে কি? এই পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক কি থাকে? ইলেকট্রন থাকে। তাহলে আমি এটাকে ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক কি থাকে? ইলেকট্রন থাকে। শুধু কি ইলেকট্রন থাকে? না, প্রোটনও থাকে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা যত, যদি এটা পরমাণু হয়, পরমাণুতে কি 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 থাকে এটা আমরা একটু পরে আসতেছি। পরমাণুতে কি কি থাকে বলেন তো? প্রোটনও থাকে। ভেরি গুড, মেভিন বলছে প্রোটনও থাকে। ভেরি গুড। তাহলে একটা মৌলের প্রতীকের বাম পাশে নিচে ছোট করে যে সংখ্যাটা লেখে ওইটাকে আমরা বলি হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা সমান সংখ্যক কি থাকে জানেন? পারমাণবিক সংখ্যা যত, এইটার সমসংখ্যক কি থাকে? পারমাণবিক সংখ্যার সমসংখ্যক কি থাকে জানেন? সমসংখ্যক প্রোটন আর ইলেকট্রন থাকে। সমসংখ্যক কি থাকে বলেন তো? প্রোটন ও ইলেকট্রন থাকে। ইলেকট্রনকে সংক্ষেপে এইভাবে লেখে প্রতীক দিয়ে, তাই আমি সংক্ষেপে লিখলাম আর কি। সো এইটার লেখার দরকার নাই, ঠিক আছে? বুঝে গেছে? তাহলে বলেন তো 1 নাম্বার যে মৌলিক পদার্থ সেটাকে হাইড্রোজেন, তাহলে তার ওই যে পারমাণবিক সংখ্যা কত? তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে? তাহলে আমি যদি এইখানে হাইড্রোজেনকে লিখি, অর্থাৎ প্রথম যে মৌলিক পদার্থ হাইড্রোজেন, তার এই প্রতীকের বাম পাশের নিচে ছোট করে ধরেন 1 লিখলাম, তাহলে এই 1 দিয়ে কি বোঝায়? তার প্রোটন কয়টা বলেন তো? তার প্রোটন কয়টা বলেন তো? একটা, ঠিক আছে? তার প্রোটন কয়টা? একটা। আবার ইলেকট্রন কয়টা? একটা, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে একটা পরমাণুতে তাহলে কি কি থাকে বলেন তো? তাহলে একটু বুদ্ধি করে বলেন তো, পরমাণুতে কি কি থাকে বলেন তো? পরমাণুতে কি কি থাকে? তাহলে আমরা কি বলবো? পরমাণুতে থাকে, পরমাণুতে থাকে, তাহলে 1 নাম্বার কি বললাম আমরা? কি শিখছি? প্রোটন থাকে, রাইট? আচ্ছা, 2 নম্বরে আমরা কি শিখলাম? ইলেকট্রন থাকে, রাইট? আচ্ছা, তাহলে পরমাণুতে দুইটা জিনিস থাকে, তাই তো? প্রোটন আর ইলেকট্রন, তাই না? বাট আরো একটা জিনিস থাকে, সেটা কি? সেটা হচ্ছে নিউট্রন। সেটা হচ্ছে নিউট্রন। তাহলে একটা জিনিস আমরা মনে রাখবো,
পরমাণুতে কি কি থাকে বলেন তো? পরমাণুতে থাকে হচ্ছে প্রোটন, ইলেকট্রন আর কি নিউট্রন। এইটা আমরা মাথায় রাখবো। পরমাণুতে কি কি থাকে? প্রোটন, ইলেকট্রন আর কি নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ভেরি গুড। তাহলে দেখেন পরমাণুতে তিনটা জিনিস থাকে, প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। এর মধ্যে আমরা কি শিখছি? পরমাণুতে সমান সংখ্যক কি থাকে? প্রোটন আর ইলেকট্রন থাকে। এখন আপনাকে মনে রাখতে হবে যে প্রোটন যেটা, দেখেন প্রোটনের মধ্যে একটা পজিটিভ পজিটিভ ভাইব আছে। প্রোটন এটাও প দিয়ে শুরু, পজিটিভ এই শব্দটাও প দিয়ে শুরু। সুতরাং আপনি মনে রাখবেন প্রোটন যে কণা, এটা হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত। মানে ওর একটা চার্জ আছে, সেই চার্জ হচ্ছে, সেই আধান হচ্ছে পজিটিভ। ওকে। একইভাবে ইলেকট্রন, এখানে দেখেন ইলেকট্রন এটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। আপনি দেখেন, আমরা খেয়াল করেন এখানে কিন্তু ইলেকট্রনের সিম্বল যেখানে দিচ্ছে ওখানেও মাইনাস দিচ্ছে। কেন? ইলেকট্রন নিজে, ইলেকট্রন ইটসেলফ একটা নেগেটিভ চার্জড পার্টিকেল। আচ্ছা, একটা ফোন আসছে অফিসের, আমি একটু ধরি। নিউট্রনটা কি একটু কমেন্ট করে জানান তো। নিউট্রন এটা কি পজিটিভ না নেগেটিভ? নিউট্রন উচ্চারণ করলেই বুঝবেন। সালামু আলাইকুম স্যার। স্যার আপনি স্যার আপনার শরীরের অবস্থা বুঝে তাহলে দেখেন স্যার, আমার মনে হয় অত ভরে যাবেন, তারপরে আবার এদিকে
গেলেও কথা হবে না গেলেও কথা হবে, শরীরের উপর ডিপেন্ড করে স্যার, শরীরের উপরে কম্প্রোমাইজ করা কিছু নেই। আসসালামু আলাইকুম, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। সরি, একটা ফোন কল আসছিল, রিসিভ করতে হয়েছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে নিউট্রন যেটা, এটা হচ্ছে চার্জ নিরপেক্ষ, এর কোনো চার্জ নাই, ঠিক আছে, এটা হচ্ছে চার্জহীন। কে জানি পজিটিভ লিখছিল, তাই না? কে মনে আছে? ধরে মারা দরকার, মায়ের এটা ফাটাই ফেলা দরকার। নিউট্রন, নিউট্রাল মানে নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ, চার্জহীন। আচ্ছা, তো এখন তাহলে বিষয় হচ্ছে, তাহলে আমরা কি শিখলাম? পরমাণুতে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। তো আপনি যদি নর্মালি চিন্তা করেন, পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে দুইটা জিনিস, অর্থাৎ নিউক্লিয়াসে থাকে হচ্ছে দুইটা জিনিস, ঠিক আছে। কেন্দ্রে কে থাকে? এই 1 নাম্বার আর 3 নাম্বার, এরা থাকে হচ্ছে কেন্দ্রে। আর ইলেকট্রন কোথায় থাকে? কেন্দ্রকে কেন্দ্র করে, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে শক্তি স্তরে। অর্থাৎ আমি যদি একটা ধরেন ছবি আঁকি, ধরেন এই একটা ছবি আঁকলাম, ধরেন এইটা হলো কেন্দ্র। কেন্দ্রে প্লাস কেন দেই? কারণ এখানে কে আছে বলেন তো? প্রোটন আর নিউট্রন। কেন্দ্রে কে আছে? প্রোটন আর নিউট্রন। এবং এই কেন্দ্রের নাম কি জানেন? এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। কি নাম বলেন তো? এই যে কেন্দ্র, এই কেন্দ্রের নাম কি? কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসে কে থাকে বলেন তো? ওই যে 1 নাম্বার আর কি 3 নাম্বার, অর্থাৎ প্রোটন আর নিউট্রন, ঠিক আছে। তাহলে এই যে বাইরের যে শেলটা, এটাকে আমরা বলি হচ্ছে শক্তি স্তর, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? শেল। শেলের বাংলা হচ্ছে শক্তি স্তর। এইখানেই কে থাকে? ইলেকট্রন থাকে। অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে শেলে বা শক্তি স্তরে ইলেকট্রন ঘুরতে থাকে, ঠিক আছে। এই আর কি। তো এখন বিষয় হচ্ছে যে এই যে পরমাণুতে প্রোটন আর নিউট্রন, প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন থাকে, তাহলে আমরা বুঝলাম যে পরমাণুর আসলে মূল উপাদান হচ্ছে তিনটা। কি কি বলেন তো? প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। এর মধ্যে নিউক্লিয়াস মানে কেন্দ্রে, সেন্টারে কে থাকে? প্রোটন আর নিউট্রন। আর একে কেন্দ্র করে বিভিন্ন শক্তি স্তরে কে থাকে? ইলেকট্রন ঘুরতে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো বিষয়। এখন তাহলে এই যে পানির যে কথা বলতেছিলাম, হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। তো দুইটা মৌলিক পদার্থ মিলে কি তৈরি হয়? পানি। তাহলে পানি কি একটা যৌগিক পদার্থ? সো পানিও মৌলিক পদার্থ না। আবার দেখেন ব্রোঞ্জ, ব্রোঞ্জ হচ্ছে, আপনি যদি কপার নেন আর হচ্ছে টিন নেন, হ্যাঁ, তাহলে আপনি পাবেন হচ্ছে ব্রোঞ্জ। কপার আর টিন এই দুইজন মিলে হচ্ছে কি তৈরি করে? ব্রোঞ্জ তৈরি করে। ব্রোঞ্জ একটা সংকর ধাতু, ঠিক আছে। ব্রোঞ্জ একটা কি সংকর ধাতু, এটাও কি একটা সংকর ধাতু। তো সিইউ কি বললাম? কপার। তাহলে কপারের ল্যাটিন নাম হচ্ছে কাপ্রাম, ওইখান থেকে প্রতীক আসে হচ্ছে কপার, ঠিক আছে। আমি যদি এইখানে ধরেন জিনিসগুলো একটু এখন ধরেন আমি যদি কাপ্রামের কথা বলি, সিইউপি, তাহলে এটা হচ্ছে কপার। তাহলে কপারের জন্য পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, অর্থাৎ পর্যায় সারণীর 29 নম্বর মৌলিক পদার্থ হচ্ছে কপার।
যেখানে 29টা কি আছে, প্রোটন আছে, 29টা কি আছে, ইলেকট্রন আছে। এবং দেখেন এইখানে কিন্তু আমি কোথাও প্লাস মাইনাস লিখি নাই। ধরেন এখানে যে ফেরাম, এখানে কিন্তু প্লাস, বা যে সিউ এখানে মাইনাস, এগুলা লিখি নাই। যদি এগুলা ইয়া হইতো, আয়ন হইতো, ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়ন, ক্যাটায়ন বা অ্যানায়ন হইতো, তখন আমি দেখতেন এখানে প্লাস মাইনাস এগুলা লিখতাম। কেন লিখতেছি না বলেন তো? এগুলো না লেখার কারণ হইতেছে এই যে প্লাস বা মাইনাস না দেওয়ার কারণ হচ্ছে এগুলো আসলে কি পরমাণু, আর পরমাণু সবসময় কি হয়, পরমাণু সবসময় হয় হচ্ছে চার্জ নিরপেক্ষ। ঠিক আছে, পরমাণু কি হয় বলেন তো? পরমাণু হয় হচ্ছে চার্জ নিরপেক্ষ। ঠিক আছে, পরমাণু চার্জ নিরপেক্ষ হয়। পরমাণু কি হয়? চার্জ নিরপেক্ষ। বলেন কেমনে? পরমাণু সবসময় চার্জ নিরপেক্ষ। পরমাণু সবসময় কি চার্জ নিরপেক্ষ। এটার কারণ কি বলেন তো? কেউ কি বলতে পারবেন পরমাণু কেন চার্জ নিরপেক্ষ হয়? কার কমেন্ট পড়তেছি না? আচ্ছা, তো বিষয় হচ্ছে যে তাহলে পরমাণু কেন চার্জ নিরপেক্ষ বলেন তো? পরমাণু চার্জ নিরপেক্ষ এই জন্য, কারণ দেখেন আমরা একটু আগে কি বলছি, এই যে 29, হ্যাঁ, এই 29-এর বিষয়টা কি? এই 29-এর বিষয়টা হইতেছে এই যে 29 পারমাণবিক সংখ্যা, হ্যাঁ, এই যে 26, এই যে 29, এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো একটা পরমাণুতে যতগুলা প্রোটন আছে ততগুলা কি ইলেকট্রন আছে। তাহলে দেখেন এইখানে কে থাকে? এইখানে থাকে কে বলেন তো? এই যে এইখানে জানি কে থাকে, নিউক্লিয়াসে জানি কে থাকে, নিউক্লিয়াসে মনে আছে? নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন আর কি নিউট্রন। তো নিউট্রনের তো কোনো চার্জ নাই, আর প্রোটনের চার্জ কি পজিটিভ, আবার ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ। এর মানে আমি যদি আয়রনের কথা বলি তাহলে বলেন তো এইখানে প্রোটন আছে কয়টা? 26টা প্রোটন। এখানে ইলেকট্রন আছে কয়টা? 26টা ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা, প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ হচ্ছে, ধরে নেই আপেক্ষিক চার্জ আমরা ধরি, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট একটা মান ধরি যে +1, আর ইলেকট্রনের চার্জ আমরা ধরি হচ্ছে -1। তাহলে বলেন তো 26টা প্রোটনের চার্জ হবে +26, তাহলে 26টা ইলেকট্রনের চার্জ কি হবে? -26। তাহলে +26 -26 কে কি করে দিবে? নিউট্রাল করে দিবে। এই জন্যই আমরা বলি পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ পরমাণুতে, একটা পরমাণুতে কি থাকে? সমান সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে, এই জন্যই পরমাণুগুলা কি হয়ে যায়? চার্জ নিরপেক্ষ হয়ে যায়। তাহলে এখানে দেখেন এই যে কপার আর টিন, যেটা, হ্যাঁ, কপার আর টিন। তো টিন হচ্ছে, এটা হচ্ছে ল্যাটিন নাম হচ্ছে স্ট্যানাম, হ্যাঁ, এর ল্যাটিন নাম হচ্ছে স্ট্যানাম। তো ওইখান থেকে এর সাধারণ সংকেত হচ্ছে এসএন, হ্যাঁ, এসএন, স্ট্যানাম, ওখান থেকে আসছে হচ্ছে এসএন। কিন্তু আপনি দেখেন লোহা, লোহা কিন্তু এটা একটা কি, ওই যে ফেরাম, পর্যায় সারণীর 26 নাম্বার মৌল, যেটা একটা মৌলিক পদার্থ। সবগুলাই কি আসলে কোনো না কোনো
ইস্পাত দুইটা মৌলিক পদার্থ মিলে যুক্ত হয়েছে, পানি দুইটা মৌলিক পদার্থ মিলে তৈরি হয়েছে, ব্রোঞ্জ দুইটা মৌলিক পদার্থ মিলে গঠিত হয়েছে, শুধুমাত্র লোহাই কি মৌলিক পদার্থ। এখানে লোহাকে ভাঙলে আর কোনো কিছু পাচ্ছি না, বাট ইস্পাতকে ভাঙেন আপনি আয়রন পাবেন, কার্বন পাবেন, পানিকে ভাঙেন আপনি হাইড্রোজেন পাবেন, অক্সিজেন পাবেন, ব্রোঞ্জকে ভাঙেন আপনি কপার পাবেন, টিন পাবেন, বাট লোহা ওটা একটা পিওর এলিমেন্ট। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে তাহলে আমরা আসলে কি বলতে পারি বলেন তো? আমরা অ্যান্সার কি করতে পারি? আমরা আমাদের অ্যান্সার হচ্ছে লোহা। ঠিক আছে, কোনটি মৌলিক পদার্থ? লোহা। তাহলে দেখেন এখানে আমরা কিন্তু অনেকগুলো বেসিক কথাবার্তা শিখছি, এর বাইরে খুব বেশি কিছু জানার দরকার নাই। এই যা যা বলছি এগুলা জাস্ট দেখবেন, বইটা একবার রিডিং দিলে এগুলো আরো ভালোভাবে মাথায় সেট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো চলেন আমরা নেক্সট প্রবলেমে যাই। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? ওই যে বললাম যে পদার্থের তিনটা অবস্থা, তো পদার্থের তিনটা অবস্থা আমরা এখানে আসলে ওই তিনটা অবস্থা নিয়ে এখানে প্রশ্ন চলে আসছে যে তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ। তো দেখেন আমরা কি জানি যে পদার্থ কয় প্রকার বলেন তো? আমরা কি বলছি? আমরা বলছি পদার্থ হচ্ছে তিন প্রকার, একটা কি কঠিন, আরেকটা কি তরল, আরেকটা কি বায়বীয়। ঠিক আছে, কঠিন, তরল আর কি বায়বীয়। তো কঠিন পদার্থের যে অণুগুলা সেগুলা কি হয়, একটা একটার সাথে একদম কাছাকাছি থাকে। তরল পদার্থের গুলা আর একটু দূরে দূরে থাকে, বায়বীয় পদার্থের গুলা সবচাইতে বেশি দূরত্ব থাকে। তাহলে এই যে একটা অণু থেকে আরেকটা অণুর যে দূরত্ব, এটাকে আমরা বলি হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। ঠিক আছে, কি বলি? আন্তঃআণবিক দূরত্ব। ঠিক আছে, তো এখন তাহলে আন্তঃআণবিক যে দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম কোথায়? আন্তঃআণবিক দূরত্ব আন্তঃআণবিক দূরত্ব কঠিনে কি? আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে কঠিন পদার্থে সবচেয়ে কি কম, হ্যাঁ, তরলে আরেকটু বেশি, বায়বীয়তে সবচেয়ে কি বেশি, তাই না? অর্থাৎ আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি কার জন্য? বায়বীয় পদার্থের জন্য। ঠিক আছে, কম এটা হচ্ছে কঠিন থেকে বেশি। আমি নিজের ভাষায় লিখতেছি যে আপনার জাস্ট বোঝানোর জন্য, এবং আমি যেহেতু এখানে সব ডিসিপ্লিনের স্টুডেন্টরা আছে, সো আমি এখানে এমন অনেক কথা আপনার বোঝার সুবিধার জন্যও বলতে পারি। হ্যাঁ, সো ওই দেখা যাচ্ছে যে বিভ্রান্ত বা ভুল ধরা বা এই ধরনের কোনো কিছুতে যাওয়ার দরকার নেই, আমি যতটা সহজভাবে বলা যায় বলতেছি। ঠিক আছে, এইটা হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে আন্তঃআণবিক দূরত্ব মানে কি বললাম? যে অণুগুলার মধ্যে দূরত্ব। আণবিক, আন্তঃআণবিক। হ্যাঁ, তাহলে অণুগুলার মধ্যে দূরত্ব, অর্থাৎ কঠিন পদার্থে যত অণু আছে একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব, হ্যাঁ, কিরকম সেটা হচ্ছে কম, অর্থাৎ তারা খুব কাছাকাছি থাকে। তাহলে কাছাকাছি থাকলে সেখানে কি হবে? আমার আন্তঃআণবিক শক্তি, একটা অণুর সাথে আরেকটা অণু যখন কাছাকাছি থাকবে তাদের মধ্যে আকর্ষণ বল কি অনেক বেশি। তাহলে আমি কি বলতে পারি যে আন্তঃআণবিক যে শক্তি আছে, তাহলে এটা কি এইখানে বেশি আর এইখানে কি সবচেয়ে কম, রাইট? তাহলে যেখানে আন্তঃআণবিক অর্থাৎ বায়বীয় পদার্থের বেলায় আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম, তাহলে আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম বলে ওটা প্রসারিত হয় বেশি, তাপ প্রয়োগ করলে ওটা আরো ছড়া যায়। অর্থাৎ বায়বীয় পদার্থের অণুগুলার দেখেন আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি, অর্থাৎ বায়বীয় পদার্থেই একটা অণু আরেকটা অণু অনেক দূরে দূরে থাকে। এখন ফলে কি অণুগুলার মধ্যে আকর্ষণ বলও কম, আকর্ষণ শক্তিও কি কম, অর্থাৎ একটা আরেকটাকে আকর্ষণ করতে চায় না বা খুব সেই আকর্ষণ করার টেন্ডেন্সি খুবই কম।
তাই না? আমরা তো অনেক দূরে দূরে আছি। ধরেন এখন আমার সামনে সাব্বির ভাই আছে, আমি সাব্বির ভাইয়ের সাথে আমার কমিউনিকেশন যতটা ইজি হবে, আমার এইখান থেকে ধরেন আরো 10 ঘর দূরে আছে হয়তো সজীব ভাই, তার সাথে আমার কমিউনিকেশন ততটা স্ট্রং হবে না। ঠিক আছে, আমার ধরেন পানি লাগবে, আমি এখন সজীব ভাইকে ডেকে বলবো না, আমার এই যে 2 কদম দূরে দাঁড়ানো যে সাব্বির ভাই আছে ওনাকে বলবো, তাই না? সো ইন্টারাকশন কার সাথে বেশি হবে? সাব্বির ভাইয়ের সাথে, যে আমার কাছে আছে। তো বায়বীয় পদার্থে অণুগুলা কি সব দূরে দূরে থাকে, ফলে তাদের মধ্যে আকর্ষণ বল কম, বা যেটাকে আমরা বলি ইন্টারমলিকুলার ফোর্স কম, যার জন্য তাপ প্রয়োগ করলে ওরা আরো কি, ওদের প্রসারণটা আরো বেশি হয়, ওরা দূরে সরে যায়, এই আর কি। ঠিক আছে, ওকে, বুঝছি। ঠিক আছে, নেক্সটে যাই। নিচের কোন উক্তিটি সঠিক? হ্যাঁ দেখেন, এটা আপনাদের ইয়াতেও আসছে, প্রধান শিক্ষকে আসছিল, ক্যামেলিয়া। বাহ। বায়ু একটি যৌগিক পদার্থ, বায়ু একটি মৌলিক পদার্থ, বায়ু একটি মিশ্র পদার্থ, বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বোঝায়। কি হবে বলেন? এটা খুবই কমন একটা প্রশ্ন, এটা পারা উচিত। হ্যাঁ, বায়ু একটি মিশ্র পদার্থ। ঠিক আছে, বায়ু একটি মিশ্র পদার্থ, এটা আশা করি সবাই পারছেন। নেক্সটে আমরা যদি যাই, যে পানি বরফে পরিণত হলে কি ঘটবে? বিমান বাংলাদেশের একটা ইয়াতে আসছে যে পানি বরফে পরিণত হলে কি ঘটবে। পানি যদি বরফে পরিণত হয় তাহলে কি ঘটবে বলেন? ঘনত্ব বেড়ে যাবে, আয়তন বেড়ে যাবে, ভর কমে যাবে, আয়তনের পরিবর্তন ঘটবে না। পানি যদি বরফে পরিণত হয় তাহলে প্রথম কথা হচ্ছে এর অবশ্যই কি হবে, যে আয়তনের পরিবর্তন ঘটবে না। ঠিক আছে, পানি যদি বরফে পরিণত হয়, খেয়াল করেন, পানি যে বরফে পরিণত হচ্ছে এটাকে আমরা বলি ভৌত পরিবর্তন। ঠিক আছে, এই যে পরিণত হওয়া অর্থাৎ যে পরিবর্তন সাধিত হচ্ছে, এই পরিবর্তনগুলো 2 রকম হইতে পারে। ঠিক আছে, কয় রকম হইতে পারে বলেন তো? পরিবর্তন 2 রকম হইতে পারে। একটা হচ্ছে কি ভৌত পরিবর্তন, আর এটা কি রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন মানেই হচ্ছে এই যে পানি যে কি হইতেছে, বরফ হইতেছে, এইটা। হ্যাঁ, পানি বরফ হইতেছে, আবার কি বরফকে আমি চাইলে পানিতে কনভার্ট করতে পারতেছি। শুধুমাত্র ফিজিক্যাল স্টেটের পরিবর্তন হচ্ছে, এই যে ফিজিক্যাল স্টেট, চেঞ্জেস ইন ফিজিক্যাল স্টেট, এইটাকে আমরা বলতেছি হচ্ছে ভৌত পরিবর্তন। ঠিক আছে, ফিজিক্যাল চেঞ্জ, ইংরেজি হচ্ছে কি ফিজিক্যাল চেঞ্জ। আর যদি রাসায়নিক পরিবর্তন হয়, রাসায়নিক পরিবর্তনে কি হয়? রাসায়নিক পরিবর্তনের বেলায় আমরা দেখি, আমরা যদি খুবই সাধারণ একটা এক্সাম্পল দেখি, আমরা দেখি যে আহ, একটা হাইড্রোজেন অণু, মানে হাইড্রোজেন অণু আর অক্সিজেন অণু, এরা যদি বিক্রিয়া করে তাহলে সেইখান থেকে আমরা পাই হচ্ছে পানি। ঠিক আছে, এটা কিন্তু অণু, পরমাণু না। যদি পরমাণু হইতো তাহলে কি লিখতাম? এইচ। যদি অক্সিজেন হইতো পরমাণু হইতো তাহলে কি লিখতাম? ও, জাস্ট ও। এখন 2 লেখার কারণ কি? আমরা তো এতক্ষণ শিখছি যে এই বাম পাশে 1 লিখতাম, বাম পাশে 2 লিখতাম, এরকম শিখছি। তাহলে ডান পাশে লেখার অর্থ কি? আমি যখন ডান পাশে 2 লিখতেছি, এর মানে হচ্ছে এই 2টা পরমাণু, হাইড্রোজেনের 2টা পরমাণু বোঝাচ্ছে। ডান পাশে আমি যাই লিখবো এটা আমার কি বুঝায় বলেন তো? ডান পাশে আমি যা লিখতেছি এটা আসলে কি বুঝায়? পরমাণুর সংখ্যা। কি বুঝায়? এই বোর্ড কাজ করতেছে না। হুম, কি হবে এখন? আমরা একটু অপেক্ষা করি, দেখি যে ভৌত পরিবর্তনে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। হ্যাঁ চলেন তো দেখি ভৌত পরিবর্তনে এই স্মার্ট বোর্ডটাকে আগের অবস্থানে ফিরিয়ে আনা যায় কিনা। এটা এখন হ্যাং হয়ে গেছে। আপনারা অনেক ধরনের প্রশ্ন করেন লাইভ ক্লাস চলার সময়, সেগুলো এখন করতে পারেন। স্যার একটু এদিক ওদিক করেন। আচ্ছা, আমি একটু এদিকে গেলাম, আবার একটু ওদিকে গেলাম। বিসমিল্লাহ।
আরে কাজ করছে। এটা কে? মমিন ভাই, আপনি সেরা। মমিন ভাই একটা চমৎকার বুদ্ধি দিছে। সে বলছে যে স্যার আপনি একটু এদিক ওদিক করেন তাহলেই ঠিক হয়ে যাবে। এই জাদু যদি অন্যান্য জায়গায় ব্যবহার করা যাইতো তাহলে লাইফটা কত সহজ হয়ে যাইতো। আচ্ছা তাহলে দেখেন, এই যে দুই, এই যে দুই, মমিন ভাই এই একটু এদিক ওদিক করে যে লাইফে কত কিছু বাগাই নিছে আল্লাহই জানে। হ্যাঁ, এইটা হচ্ছে পরমাণুর সংখ্যা। ঠিক আছে, পরমাণু সংখ্যা অর্থাৎ প্রতীকের ডান পাশে নিচে যেটা থাকবে সেটা পরমাণু সংখ্যা বোঝায়, আর বাম পাশে নিচে যেটা থাকে সেটা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা বোঝায়। ঠিক আছে, ওকে। তাহলে এখন তাহলে রাসায়নিক পরিবর্তন, তাহলে রাসায়নিক পরিবর্তনের বেলায় কি হয়, নর্মালি এটাকে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া বলি। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, এই রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটা সমতা করতে হয়। সমতা করলে এটা দেখতে অনেকটা এরকম দেখায়। তো এই সমতাটার মধ্যে আমরা পরে শিখবো, সমস্যা নেই, এগুলো আমাদের না শিখলেও সমস্যা নেই। তাহলে দেখেন এই, এখন আবার দেখেন তো তাহলে কি ঘটনা ঘটলো। এই হাইড্রোজেনের দুইটা পরমাণু, হ্যাঁ, এর আগে দুই দিয়ে আমরা আসলে কি বুঝাইলাম, এর আগে দুই দেওয়া মানে হচ্ছে দুইটা হাইড্রোজেন অণু। আগে যে সংখ্যাটা বসে নর্মালি যা বসে এটা হচ্ছে অণু সংখ্যা বোঝায়। ঠিক আছে, তাহলে দেখেন এই যে স্লাইডে সুন্দর করে এগুলো আছে, কিন্তু এগুলো অবশ্যই ঠান্ডা মাথায় ক্লাস শেষে আবারও দেখবেন, আর যারা জানেন তারা তো জানেনই। ঠিক আছে, অণুর সংখ্যা। তাহলে বলেন তো, দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে একটা অণু গঠিত হয়, একইভাবে দুইটা অক্সিজেন মিলে একটা অক্সিজেন অণু গঠিত হয়। এরা অণু গঠন না করলে বিক্রিয়ায় অংশ নিতে পারবে না, পরমাণুটা সরাসরি অংশ নিতে পারে না, ওকে কি করতে হয়, অণুতে মানে অণু লাগে আর কি, বিক্রিয়ায় আসলে কে অণু বিক্রিয়া করে। তো দুইটা হাইড্রোজেন পরমাণু মানেই একটা হাইড্রোজেন অণু, সেই দুইটা হাইড্রোজেন পরমাণু আর দুইটা অক্সিজেন পরমাণু মিলে তারা কি করে, বিক্রিয়া করতে পারে। ঠিক আছে, বোঝা গেছে? হুম, পরমাণু তার সরাসরি বিক্রিয়া করবে না, বিক্রিয়ায় অংশগ্রহণের জন্য আসলে কি লাগে, অণু লাগে। তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে যে অণু গঠন করে এইরকম অণু লাগবে দুইটা। আবার দুইটা অক্সিজেন মিলে যে, দুইটা অক্সিজেন পরমাণু মিলে যে একটা অণু গঠিত হয় সেইটা লাগে কয়টা, একটা। অর্থাৎ আপনি যদি বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের কথা চিন্তা করেন না, সেই অক্সিজেন আসলে কিভাবে থাকে, এই সিম্পল এই ও এভাবে থাকে নাকি ও টু এইভাবে থাকে, ও টু আকারে থাকে অক্সিজেন গ্যাস, বা যেটা আমরা ইনহেল করি সেটা এই ও টু এই আকারে থাকে। আবার ধরেন নাইট্রোজেনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এন, এটা হচ্ছে পরমাণুর প্রতীক, কিন্তু নাইট্রোজেনকে কি আমরা এইভাবে পাই, এন আকারে পাই না, কিভাবে পাই, নাইট্রোজেন এন টু, হ্যাঁ, গ্যাস আকারে পাই, এন টু অণু আকারে পাই। ঠিক আছে, পরমাণু আকারে না। কিন্তু এইটাকে, এই এন টু কোত্থেকে আসে, এই এন টু আসে হচ্ছে এইভাবে যে দুইটা নাইট্রোজেন পরমাণু, এই যে দুইটা নাইট্রোজেন পরমাণু মিলে কি হইলো, একটা নাইট্রোজেন অণু গঠন হইলো। সো আমাদের প্রকৃতিতে যে নাইট্রোজেন অণু যে বলি আমরা, সেটা কিভাবে থাকে, দুইটা নাইট্রোজেন পরমাণু মিলে দেখেন একটা অণু তৈরি করে। ঠিক আছে, একইভাবে অক্সিজেনের কথা যদি চিন্তা করি, অক্সিজেন, এই যে দুইটা অক্সিজেন মিলে কি হইলো, একটা অক্সিজেন অণু গঠন হলো। আবার একইভাবে হাইড্রোজেনের কথা যদি চিন্তা করি, যে হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে দেখেন এইখানেও দুইটা নাইট্রোজেন, এখানেও দুইটা অক্সিজেন, এখানেও দুইটা হাইড্রোজেন, অর্থাৎ এই যে দুইটা হাইড্রোজেন পরমাণু দেখেন। এখন কিন্তু হাইড্রোজেন গুলাকে আমি এমন ভাবে লিখছি দেখতে পরমাণুর মতো লাগতেছে, এইখানে দেখেন অক্সিজেন আর অক্সিজেন এমন ভাবে লিখছি পরমাণুর মতো লাগতেছে, সেম নাইট্রোজেন পরমাণু। তাহলে দুইটা নাইট্রোজেন পরমাণু মিলে অণু আকারে নাইট্রোজেন অণু, দুইটা অক্সিজেন পরমাণু মিলে এই যে ও টু এইভাবে থাকে। আবার দুইটা হাইড্রোজেন পরমাণু একসাথে কি গঠন করে, হাইড্রোজেন অণু গঠন করে। সো বিক্রিয়া করার জন্য আসলে কি লাগে, অণু লাগে। আচ্ছা, তো এই হলো ব্যাপার। এখন এখানে যে পানি বরফে পরিণত হয়েছে, তাহলে এটা একটা ভৌত পরিবর্তন, অর্থাৎ শুধুমাত্র কি এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় নাই, শুধুমাত্র ভৌত পরিবর্তন হয়েছে। আচ্ছা, তাহলে অবশ্যই ভৌত পরিবর্তন হইলে এখানে যে লিখছে আয়তনের পরিবর্তন ঘটবে না, ভৌত পরিবর্তন ঘটলে আয়তনের পরিবর্তন ঘটবে। আপনি নর্মালি চিন্তা করেন পানি, আর এটা হয়ে গেছে কি বরফ, অবশ্যই আয়তনের কি চেঞ্জ হবে। পানি আগে কি, পানিকে যে পাত্রে রাখবেন সেটা কি আকার দাও, মানে ওই পাত্রের আকার ধারণ করবে। আর বরফ, বরফ কি জমাট বাঁধবে। সো স্বাভাবিক কমন সেন্স, পানির থেকে বরফের আয়তন কি হবে, বাড়বে। আয়তন বেড়ে যাবে, ভর কমে যাবে এটাও আসলে সম্ভব না। আর ঘনত্ব বেড়ে যাবে না, ঘনত্ব বাড়ে না, ঘনত্ব কমবে। হ্যাঁ, ঘনত্ব কমবে, ঘনত্ব কমে যাবে। কেন কমে যাবে, কারণ আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। বোঝা গেছে? হুম, ঘনত্বের ফর্মুলা কি বলেন তো, ঘনত্ব কাকে বলে, ঘনত্ব ইকুয়ালস টু কি,
ভর বাই আয়তন। ভর কিন্তু চেঞ্জ হবে না। ভর যদি চেঞ্জ না হয়, ভর যদি ধ্রুবক থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে এখন বলেন তো ঘনত্ব আর আয়তন কি অবস্থায় আছে? বিপরীত অবস্থায় আছে। অর্থাৎ আয়তন যদি বেড়ে যায় ডেফিনেটলি ঘনত্ব কি হবে? কমবে। অর্থাৎ এই হরকে যদি আপনি বাড়ায় দেন, হরের অ্যামাউন্ট যদি বাড়ায় দেন, অবশ্যই কি এই ঘনত্ব, অর্থাৎ কি লব আর হরের মধ্যে শুধু হর যদি বাড়তেই থাকে, হর যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে ভাগফল মানে এই ঘনত্ব কি হবে? কম হবে না? সো এই তো, তাহলে ঘনত্ব বাড়বে না, ঘনত্ব কমবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে নেক্সটে যাই। তাহলে আয়তন বেড়ে যাবে। ওকে, আয়তন বাড়বে, পানি বরফে পরিণত হইলে ডেফিনেটলি কি আয়তন বাড়বে। পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ, গভীরতা যত বাড়বে, হ্যাঁ, এটা খুব কমন সেন্স। আপনি যত ডিপ সি ডাইভিং এ যাবেন, সমুদ্রের যত গভীরে যাবেন, এইভাবেও চিন্তা করতে পারেন, গভীরে গেলে আপনার কি হবে? চাপ বাড়বে। ঠিক আছে, আচ্ছা, ভালো একটা কথা বলছে এখানে। এই যে ঘনত্ব কমে, এই ঘনত্ব কমার কারণে বরফ পানিতে ভাসে, এটা খুবই কমন একটা প্রশ্ন। এই যে ঘনত্ব যে কমলো, এই যে আমরা যেখানে শিখলাম যে ঘনত্ব যে কমে গেল, হ্যাঁ, এই যে ঘনত্ব কমে, এই হ্রাস পাওয়ার কারণে বা কমার কারণেই কি হয়? পানিতে কি হয় বলেন তো? বরফ ভাসে। যাক, আরো একটা জিনিস আলোচনা হয়ে গেল। আচ্ছা, তাহলে পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ কি হয়? চাপ বাড়ে। হ্যাঁ, পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ কি হয়? বাড়ে। এটা মনে হয় একটা ফর্মুলা ছিল, যারা সায়েন্সে ছিলেন তারা হয়তো জানেন। তো এখানে এই যে রো, এইটা হচ্ছে ঘনত্ব, আর এই যে জি, এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তো এই রো আর জি এগুলো সবসময় কি কনস্ট্যান্ট, মানে পানির ঘনত্ব এটা তো কনস্ট্যান্ট, একটা ফিক্সড মান। অভিকর্ষ ত্বরণের মানও আমরা জানি, এটাও ফিক্সড মান। এগুলো হচ্ছে একটা ধ্রুব রাশি। এই যে ঘনত্ব, এটা একটা ধ্রুব রাশি, অভিকর্ষ ত্বরণ এগুলো ধ্রুব রাশি। তো এগুলো যদি পরিবর্তন না হয়, এগুলো যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই যে চাপ সবসময় কি হবে? গভীরতার সাথে সাথে বাড়বে। ঠিক আছে, আপনি যত গভীরে যাবেন তত চাপ কি হবে? বাড়বে। বুঝে গেছে? ওকে, নেক্সট, পানির ঘনত্ব সবচেয়ে বেশি। পানির ঘনত্ব সবচেয়ে বেশি, এটা খুবই কমন একটা প্রশ্ন। আমি খুবই মানে 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। ঠিক আছে, ওই যে পানি বরফ ভাষাভাষী, একটা যে কোনো বইতেই আপনি দেখবেন এই পানি বরফ ভাষাভাষী নিয়ে একটা কি জায়গা আছে, ওই জায়গাটা একটু ভালো করে পড়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, আজকে সাইমন ভাই নেই। গতদিন আমরা সাইমন ভাইকে আসমানে উঠাইছি, সাইমন ভাই আজকে নাই। এটাই করতে হয় না, বাঙালিকে কখনোই আসমানে উঠাইতে হয় না। আমার আজকে প্রচুর মাথা ব্যথা, কিন্তু চা দেওয়ার লোক নাই। ঠিক আছে, এদিকে ক্ষুধাও লাগছে, খুবই দুঃখজনক। আচ্ছা, অভিকর্ষ ত্বরণের মান আপনি চাইলে মনে রাখতে পারেন, এটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা লাগবে কিনা আমি জানি না, বাট লিখে রাখলাম আর কি, 9.8। হ্যাঁ, ওকে, তাহলে এটা আমরা একদম মুখস্থ। পানির ঘনত্ব সবচেয়ে বেশি 4°C তাপমাত্রা। আচ্ছা, আদর্শ তাপমাত্রা ও চাপ, এটাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, সংক্ষেপে বলে এসটিপি। তো এসটিপিতে যেটা হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার বলতে আমরা ধরি হচ্ছে 0°C। কি ধরি বলেন তো? 0°C আমরা স্ট্যান্ডার্ড ধরি। আর প্রেসারে আমরা স্ট্যান্ডার্ড ধরি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা 760 মিলিমিটার পারদ-চাপ। তো এখানে দেখেন 25° আছে, 760 মিলিমিটার পারদ আছে, সকল গ্যাসের আয়তন 22.4 লিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান, হ্যাঁ, ওকে, 25°C এইটা তো হবে না, এইটা হবে না, এখানে এইটা ঠিক আছে, বাট এইটা ঠিক নাই, সো এইটাও হবে না। খেয়াল রাখেন, এখানে মিলিমিটার আছে, এখানে যদি মিমিকে বাদ দিয়ে
চকলেট লিখে দিত তাহলেই হয়ে যেত, তাই না? মিমি চকলেট ছোটবেলায় খাইছেন, নিশ্চয়ই খাইছেন। না, এখানে চকলেট লিখবো না, কি লিখবো, মিমির জায়গায় সেমি লিখবো, ঠিক আছে? যদি সেন্টিমিটার থাকতো তাহলে আবার হয়ে যেত। আপনি 760 মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করেন, দেখেন 76 সেন্টিমিটার আসবে। তো এটা মাথায় রাখেন, কোনোটি নয় মানে তো এটা অবশ্যই না। সকল গ্যাসের আয়তন, হ্যাঁ, এসটিপিতে সকল গ্যাসের আয়তন 22.4 লিটার, এইটা হচ্ছে শুদ্ধ কথা, ঠিক আছে? অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে আপনি যদি যে কোনো গ্যাসকে রাখেন, সে 22.4 লিটার আয়তন দখল করে। যে কোনো গ্যাসকে আপনি যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এই 1 অ্যাটমসফিয়ার চাপে রাখতে সক্ষম হন, তাহলে ওই গ্যাসটা আপনাকে কত আয়তন দিবে? 22.4 লিটার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একজনের বান্ধবীর নাম মিলে গেছে, আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। একজন গুড়ের চা খাচ্ছে, তো আরেকজন আবার মানে কিসের চা খাচ্ছে সেটা অর্ধেক পড়ছে, বাকি অর্ধেক পড়ে নাই, হ্যাঁ, কিন্তু ওই জিনিসের কি চা হয়? এই যে রিজভি ভাই যে কমেন্ট করছেন, খুবই অদ্ভুত। ওকে, কোন মৌলিক পদার্থ পৃথিবীতে সবচেয়ে বেশি আছে? আচ্ছা, তো পৃথিবীতে, এখানে একটা জিনিস ভালো করে মনে রাখবেন, প্রশ্ন কিন্তু দুইভাবে আসে, একটা হচ্ছে কি পৃথিবীতে আর একটা হচ্ছে মহাবিশ্বে। তো যদি আপনাকে বলে পৃথিবীতে, হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে বেশি আছে হচ্ছে অক্সিজেন। পৃথিবীতে সবচেয়ে বেশি আছে হচ্ছে অক্সিজেন, মৌলিক পদার্থ বলছে। সো আমরা অক্সিজেন সবচেয়ে বেশি আছে। কিন্তু যদি আপনাকে বলে মহাবিশ্বে সবচেয়ে বেশি কি আছে, মহাবিশ্বে বললে এটা হয়ে যেত হাইড্রোজেন, ঠিক আছে? অক্সিজেনের পরে আছে সিলিকন, হাইড্রোজেনের পরে আছে হচ্ছে হিলিয়াম। তো এগুলো লাগে না এত, জাস্ট সবচেয়ে বেশি কে আছে এটা জানলেই হয়। কারা কারা কমেন্ট করতেছে? জান্নাতুল, ঋতু, মামুন খান, মেবিন, বাবু ইসলাম, দিনা, আলামিন ভাই আছে, সঞ্জিদা, রেশমি, আলামিন, বৃষ্টি, সূত্রধর, তুলি সরকার। ওকে, ভেরি গুড। তাহলে যদি বলে কোন মৌলিক পদার্থ পৃথিবীতে সবচেয়ে বেশি আছে, তাহলে অ্যান্সার কি? অক্সিজেন। যদি বলতো মহাবিশ্বে কোনটা বেশি আছে, তাহলে কি হইতো? হাইড্রোজেন। দেখেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাস কোনটা? বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাস কোনটা? সেটা হচ্ছে হাইড্রোজেন, 45 BCS আসছে। এটা অনেকেই নাইট্রোজেন অ্যান্সার করেন, ঠিক আছে, বাট অ্যান্সার কি? ওকে, হ্যাঁ, ভেরি গুড। পপি আছে, সুমাইয়া জাহান আছে, অ্যান্সার হচ্ছে খুব ভালো, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা যাই। ডিমের নরম খোসা শক্ত হয়, হ্যাঁ, এটা বাতাসের সংস্পর্শে, এইটার সায়েন্স আমাদের আসলে জানার দরকার নাই। এইটা আসলে কমন একটা প্রশ্ন, মুখস্থ, এইটা আপনি একটু মনে রাখবেন যে ডিমের খোসার ভিতরে যেটা থাকে সেটা নরম থাকে, এবং নর্মালি খোসাটাও আসলে নরমই থাকে। যখন সে ডিমটা আসলে যখন প্রোডাকশনে থাকে তখন খোসা নরমই থাকে। তো বাতাসের সংস্পর্শে আসলে এটা কি হয়ে যায়, একটু শক্ত হয় আর কি। ওকে, এরপরে যাই, একই পদার্থের 3 অবস্থায় রূপান্তরের কারণ কি? এটা একটু আগে আমরা বলছিলাম, হ্যাঁ, মনে আছে? একটু আগে আমরা এটা বলছিলাম যে কি জানি বলছিলাম, যে বরফ থেকে কি হয়? পানি, পানি থেকে কি হয়? গ্যাস, ঠিক আছে? কখন? যখন আমি হিট দিচ্ছি। আর আমি যখন ঠান্ডা করতেছি, আমি যখন কুলিং করতেছি, আমি যখন ঠান্ডা করতেছি, ফ্রিজিং করতেছি, তখন কি হচ্ছে? উল্টা যাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ আমার পদার্থ কি চেঞ্জ হচ্ছে? নতুন কোনো পদার্থ পাচ্ছি না, একই পদার্থ, জাস্ট কি তার রূপ বদলাচ্ছে। তাহলে এটাকে বলা হয় ভৌত পরিবর্তন, ফিজিক্যাল চেঞ্জ, ফিজিক্যাল স্টেট চেঞ্জ হইতেছে, এবং জাস্ট কি অবস্থা চেঞ্জ হচ্ছে। তো এটার কারণ আসলে কি বলেন তো? এটার কারণ কি? এটা কি রাসায়নিক পরিবর্তন? অবভিয়াসলি না। এটা কি পরমাণুর বিন্যাস? না। এটা কি অণুর বিন্যাস? না। এটা আসলে কিসের জন্য হচ্ছে? ওই যে তাপের প্রভাবে হচ্ছে। তাপ দিলে কি হচ্ছে? বরফ পানি, পানি গ্যাসে যাচ্ছে।
তাপ সরাই নিলে গ্যাস, পানি, পানি আবার বরফ হচ্ছে। সহজ কথাবার্তা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যাই। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু নয়? ঊর্ধ্বপাতিত বস্তু নয়, তাহলে ঊর্ধ্বপাতিত বস্তু এরা আসলে কারা, বা ঊর্ধ্বপাতন জিনিসটা কি বলেন তো? ঊর্ধ্বপাতিত বস্তু, ঊর্ধ্বপাতিত বস্তু কারা? অ্যান্সার করেন দেখি। আচ্ছা, ঊর্ধ্বপাতন থেকে ঊর্ধ্বপাতিত এই শব্দটা আসছে। তো ঊর্ধ্বপাতন হচ্ছে যে কিছু পদার্থ আছে, কঠিন থেকে বাষ্প। আচ্ছা, গ্যাস হবে নাকি বায়ুতে পরিণত হবে? তাপ দিলে হাওয়া হয়ে যায়, বাহ সুন্দর। আর কিছু? হুম, তো কিছু কঠিন পদার্থ আছে, হ্যাঁ, কঠিন পদার্থ আমরা একটু আগে কি দেখছি, কঠিন পদার্থকে তাপ দিলে কি হয়, তরল, তরল থেকে বায়বীয়। কিন্তু আমরা দেখি যে কিছু কঠিন পদার্থ আছে যেগুলোকে আমরা যদি তাপ দেই সেগুলো সরাসরি কি হয়, বায়বীয় হয়। তো এই ধরনের যে ঘটনা, এই ঘটনাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। আর যাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তাদেরকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু। হ্যাঁ, তো যেমন ড্রাই আইস, ড্রাই আইস মানে হচ্ছে বাংলা করলে শুষ্ক বরফ। এটা হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস, কিন্তু এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের গ্যাসীয় অবস্থা না, কঠিন অবস্থা। হ্যাঁ, তো কঠিন কার্বন ডাই অক্সাইডকে আপনি যদি তাপ দেন এটা সরাসরি কি গ্যাসে পরিণত হবে। আবার আপনি যদি রিভার্স প্রক্রিয়া চালান তাহলে ওটা কি আবার শুষ্ক বরফে পরিণত হবে। ঠিক আছে, শুষ্ক বরফ এটা একটা নাম, কঠিন কার্বন ডাই অক্সাইডকে একটা নাম এটাকে, যেটাকে আমরা বলি শুষ্ক বরফ। ঠিক আছে, তো একবার প্রশ্ন আসছিল যে শুষ্ক বরফ কি। মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের এই যে বুয়েটে যে পরীক্ষা হয়, মানুষ যে বুয়েটের কোচিং টোচিং করে, তো আমি যখন ছোট ছিলাম, যখন পরীক্ষার খাতা দেখতাম, ইঞ্জিনিয়ারিং ক্লাস নেওয়া শুরু করি নাই, প্রথম অবস্থায় খাতা টাতা দেখা, প্রশ্ন করা, এসব কাজ করতে দিত। পরে একটু এক্সপিরিয়েন্স হইলো, পরে আস্তে আস্তে ক্লাসে ঢুকাইতো আর কি। তো যখন আমি এরকম ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যাডমিশনের স্টুডেন্টদের খাতা দেখতেছি, তো প্রশ্ন আসছিল যে ড্রাই আইস কি, হ্যাঁ সরি শুষ্ক বরফ কি, প্রশ্ন আসছিল শুষ্ক বরফ কি। তো একজন স্টুডেন্ট লিখছে ইংরেজি ভাষায় ড্রাই আইসকে শুষ্ক বরফ বলে। হ্যাঁ, আমিও সুন্দরভাবে অ্যান্সার লিখে দিচ্ছি ওখানে, বাংলা ভাষায় শূন্যকে জিরো বলে। হ্যাঁ, তো এই ড্রাই আইসের এইটা, এই ঘটনাটা মনে হয় কবেকার মনে নাই, কিন্তু মানে এই ইনসিডেন্ট আমার মানে আজীবনই মনে হয় মনে থাকবে। ঠিক আছে, তাকে বলা হয়েছে যে শুষ্ক বরফ কি, সে খুব সুন্দরভাবে লিখছে যে ইংরেজি ভাষায় ড্রাই আইসকে শুষ্ক বরফ বলে। আমি এতই মজা পাইছি, আমি খাতায় লিখে দিছি যে বাংলা ভাষায় শূন্যকে জিরো বলে। আসে নাই সে আর খাতা নিয়ে দেখা করতে। তো এইখানে যে এক্সাম্পল গুলা আছে, যে নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু নয়, তো কর্পূর বা আয়োডিন এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু। হ্যাঁ, কর্পূর, আয়োডিন এগুলো ঊর্ধ্বপাতিত বস্তু। তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা আরেকটা এক্সাম্পল। হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপরে যে কঠিন কার্বন ডাই অক্সাইড, এগুলো সবই হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু, বাট অ্যামোনিয়া ঊর্ধ্বপাতিত না। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যান্সার, অ্যামোনিয়া জাস্ট গ্যাস, অ্যামোনিয়া আসলে ঊর্ধ্বপাতিত বস্তু না। ঠিক আছে, ওকে। আচ্ছা, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? হ্যাঁ, নিচের কোনটি কণিক না,
কোনটি নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? লোহায় মরিচা ধরা, তাপ দ্বারা মোম গলানো, বরফ গলে পানি হওয়া, এটা তো দেখলেন, এটা ভৌত পরিবর্তন। লবণ পানিতে দ্রবীভূত হওয়া, এটা ভৌত পরিবর্তন। লবণ পানিতে দ্রবীভূত হইলে সেটা আবার কি, লবণকে আলাদা করা যায়। তাপ দ্বারা মোম গলানো, হ্যাঁ, এগুলো ভৌত পরিবর্তন, জাস্ট অবস্থার চেঞ্জ হচ্ছে, তাপ দ্বারা মোম গলানো। বাট লোহায় মরিচা ধরা এটা একটা রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? কেন? কারণ আয়রন যেটা আছে, যেটা বললাম যে আমার মেটাল, এইখানে অক্সিজেনের উপস্থিতিতে, মানে সরি, জলীয় বাষ্পের উপস্থিতিতে বাতাসের অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া হয়, হ্যাঁ, জলীয় বাষ্প এর উপস্থিতিতে, জলীয় বাষ্পের উপস্থিতিতে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আয়রন যেটা করে যে বিভিন্ন অক্সাইড তৈরি করে, ঠিক আছে? তো এই যে অক্সাইড, এগুলাকে আমরা আসলে মরিচা, লোহার উপরে একটা আস্তরণ তৈরি হয়, সেটাকে আমরা বলি হচ্ছে মরিচা, ঠিক আছে? তো দেখেন, আগে ছিল আয়রন, এখন হয়ে গেছে আয়রনের অক্সাইড। এই জন্য নতুন একজন লিখছে লোহার লোহার মরিচা ধরা, এটা লোহার না লিখে লিখছে হোলার মরিচা। এইটা এটা কিসের মরিচা রে ভাই? এটা কে লিখছে? আচ্ছা, ভেরি গুড। ওই ড্রাই আইসের মতো বিষয় হয়ে গেছে, হ্যাঁ, উল্টা হয়ে গেছে। মানে বলা হয়েছে শুষ্ক বরফ কি, হ্যাঁ, শুষ্ক বরফ কি বলে, শুষ্ক বরফকে ইংরেজিতে নাকি ড্রাই, এই কি জানি, ইংরেজিতে ড্রাই আইসকে শুষ্ক বরফ বলে। উল্টা, ওই লোহাকেও উল্টাই দিছে, হোলার মরিচ, ঠিক আছে? এটা কে, এরে মাইরা ভর্তা বানায় ফেলা দরকার। এমনিই মাথা ব্যথা করতেছে, তারপরে আবার মানে চোখের 12টা বাজায় দিতেছে আর কি। ওকে, এই হলো বিষয়। ওকে, আচ্ছা, নেক্সট। কোনটি পদার্থ নয়? এই যে এইটা কমেন্ট করছে সে হচ্ছে, তার কথাই বলছে, কোনটি পদার্থ নয়। এই ভোলার মরিচা কে লিখছে? তার নামটা এখানে অপশনে থাকার কথা ছিল। কোনটি পদার্থ নয়? হ্যাঁ, আচ্ছা, কোনটি পদার্থ নয়? হ্যাঁ, অক্সিজেন, নাইট্রোজেন, পানি, এগুলো তো বুঝতেই পারতেছেন, এগুলা হচ্ছে মৌলিক, এটা হচ্ছে যৌগিক। আলো তো কোনো পদার্থ না, তাই না? তাহলে এটা পদার্থ না, অপদার্থ, ঠিক আছে? তাহলে এটাকে কি বলবো আমরা? লোয়া, লোয়া। এটা কি পদার্থ নয়, পদার্থ নয়, লোয়া। ওকে, কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? বলেন, কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? খুবই চমৎকার কিছু ইয়া দেওয়া আছে, অপশন দেওয়া আছে। বলেন বলেন বলেন, কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? হ্যাঁ, প্রাথমিক শিক্ষক 2011। লোহাতে মরিচা পড়া, এটা তো রাসায়নিক পরিবর্তন, আমরা এটা একটু আগেই শিখছি। হাইড্রোজেন অক্সিজেন যে পানি তৈরি করে, এটাও যে একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়, অর্থাৎ একটা রাসায়নিক পরিবর্তন। কারণ কি, আগে ছিল হাইড্রোজেন আর অক্সিজেন, পরে হয়ে গেছে পানি, সম্পূর্ণ নতুন একটা। হাইড্রোজেন আর অক্সিজেন দুইটাই গ্যাস, পরে হয়ে গেছে পানি, যেটা তরল পদার্থ। বরফকে পানিতে পরিণত করা, এটাও যে একটা ভৌত পরিবর্তন, সেটাও আমরা শিখছি। ও আচ্ছা, তাহলে তো এটাই অ্যান্সার, বরফকে পানিতে পরিণত করা। চাল সিদ্ধ করে ভাতে পরিণত করা, কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? এটার অ্যান্সার কি হবে বলেন তো? বরফকে পানিতে পরিণত করা তো আমরা একটু আগে দেখলাম যে এটা আসলে কোন ধরনের পরিবর্তন। বরফকে পানিতে পরিণত করা, হ্যাঁ। তো বাদ বাকি সবগুলো আসলে রাসায়নিক পরিবর্তন, যে চাল যে সিদ্ধ হচ্ছে, ভাতে পরিণত হচ্ছে, এখানেও তো আসলে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, তাই না? এটা রাসায়নিক পরিবর্তন হচ্ছে, নতুন জিনিস পাওয়া যাচ্ছে, নতুন পদার্থ তৈরি হচ্ছে। আচ্ছা, কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? অপশনগুলো একটু চিন্তা করেন, তাহলে অ্যান্সার বের হয়ে আসবে। এবং এটা আমরা একটু আগে পড়ছি, আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম কার হয় সেটা বলেন তো? কঠিন, তরল, বায়বীয়, কার আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম বলেন তো? কঠিন, তরল, বায়বীয়।
আমরা একটু আগে শিখছিলাম কঠিন, তরল, বায়বীয় এই তিনটার মধ্যে হ্যাঁ কাদের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম বলেন তো? একটু আগে শিখছিলাম। আবার আপনি যদি বুদ্ধি করে অপশনগুলো দেখেন তাহলে দেখেন পানি, লবণ, তেল। পানি তো তরল, বুঝতে পারতেছেন। লবণ এটাও একটু তরল তরল লাগে, তাই না? নাকি লবণ একটু কঠিন কঠিন পদার্থ, তেল হচ্ছে তরল, কিন্তু নাইট্রোজেন এটা কি? গ্যাস। আর আমরা একটু আগে শিখছি যে গ্যাসীয় বা বায়বীয় যে পদার্থগুলো আছে সেগুলোতে কি আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম হয়। কেন? কারণ অণুগুলো অনেক দূরে দূরে থাকে। আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, শক্তি সবচেয়ে কম। আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, শক্তি সবচেয়ে কম। অণুগুলো অনেক দূরে দূরে থাকে, তাদের মধ্যে আকর্ষণ বল অনেক কম কাজ করে। সো নাইট্রোজেন ইজ দি অ্যান্সার। আচ্ছা, কোনটি মিশ্র পদার্থ বলেন? এটা শিখছি একটু আগে। কোনটি মিশ্র পদার্থ? বায়ু। হ্যাঁ, বায়ু হচ্ছে মিশ্র পদার্থ। বায়ুতে তো অনেক উপাদান আছে, তাই না? ওকে। নিচের কোনটি মৌল নয় আবার যৌগও নয়? বলেন, নিচের কোনটি মৌল নয় আবার যৌগও নয়? বলেন। চিপসের প্যাকেটে থাকে, বাহ, সেরা। কি হবে বলেন তো? বায়ু। সেম জিনিস। কোনটি মৌলিক পদার্থ? বলেন, কোনটি মৌলিক পদার্থ? কোনটি মৌলিক পদার্থ? কোনটি মৌলিক পদার্থ? নিয়ন হচ্ছে মৌলিক পদার্থ। এটা পর্যায় সারণীর কত নম্বর মৌল বলেন তো? 10 নাম্বার। ঠিক আছে। নিয়ন, নিয়ন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, নিয়নকে আমরা কি বলি? নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, নিয়নকে আমরা কি বলি? নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, এবং একে ইংরেজিতে কি বলে বলেন তো? এই নিষ্ক্রিয় গ্যাসকে ইংরেজিতে কি বলে? নোবেল গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের ইংরেজি হচ্ছে ইনার্ট গ্যাস। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাসের ইংরেজি হচ্ছে ইনার্ট গ্যাস। আর নোবেল গ্যাস এটার আরো একটা নাম। হ্যাঁ, নোবেল গ্যাস এটার আরো একটা নাম। এটাকে আমরা ইংরেজিতে, বাংলায় বলি হচ্ছে অভিজাত গ্যাস। বাংলায় কি বলি বলেন তো? বাংলায় বলি হচ্ছে অভিজাত গ্যাস। কেন এদেরকে নোবেল গ্যাস বা অভিজাত গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলে? কারণ এরা কারোর সাথে সচরাচর বিক্রিয়া করে না। হ্যাঁ, বিক্রিয়া করতে চায় না। ঠিক আছে। তো এই যে এরা যে বিক্রিয়া করতে চায় না, এই জন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে। এবং এরকম নিষ্ক্রিয় গ্যাস কয়েকজন আছে, যেমন হিলিয়াম, এরপরে আছে নিয়ন। হলুদ কালিতে সমস্যা হচ্ছিল, কে জানি বলছে। আমাকে একটু বলেন তো যে এই কালিটা ঠিক আছে কিনা। হিলিয়াম, নিয়ন, এটাও মনে হয় দেখা যায় না, না? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলা জানলেই হয়। কিছু কি বাদ দিছি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ওকে, এই করে জানলেই হবে আর কি। ব্ল্যাক কালার নিলে এখানে হবে না। সুচি টুটুল বলছেন, উনি মনে হয় কালো কি পরে আছে। আচ্ছা, কালো শাড়ি পরা সম্ভবত আমাদের টুটুল আপু, বা হ্যাঁ আপুই তো। তো উনি আর কি বলছে যে, কি জানি বলছে, কালো কালিতে লিখতে। কালো কালিতে লিখলে তো হবে না। কালো ওনার ফেভারিট কালার, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, কালো কালি মনে হয় ফুটবে না। আমি জানি না, আমি জানি না। হ্যাঁ, ফুটে গেলে আবার বিপদ। কালো কি বোঝা যাচ্ছে? মনে তো হয় না। ওকে, সাদাটাই ভালো। এই প্রথম মনে হয় একজনকে দেখলাম, মামুন ভাই ছাড়া, যার জুমে প্রোফাইল পিকচার দেওয়া এবং একটা ফর্মাল প্রোফাইল পিকচার। টুটুল না, তুলতুল। আচ্ছা, ওনার নাম কি তুলতুল? সরি সরি সরি, আমি খেয়াল করি নাই।
মানে ওই সমস্যা হয়। আমি কালকেও তো মনে হয় বললাম যে টুটুল। ও আচ্ছা, সরি সরি সরি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, উনি লালও আছে ওনার ওই, লালও হচ্ছে, আচ্ছা ওনার ফেভারিট কালার লাল, উনি সংশোধনী দিছে। আচ্ছা, চোখে দেখি আমারও সমস্যা হয়ে গেছে। আমি এই জন্যই গতদিন জিজ্ঞেস করছিলাম যে টুটুল ভাই বা আপু, তো উনি যে তুলতুল, আমি বুঝি না এটা, মাই ব্যাড। হ্যাঁ, ম্যান ইজ মর্টাল, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল, তো এই আর কি। হ্যাঁ, সাদাই ভালো, জীবনের আলো। এইটা খুব ভালো লাগতো। আচ্ছা, সবাই আমাকে বলতেছে যে টুল টুল আপু স্যার, আচ্ছা যাই হোক। টুল টুল না, আবার এই যে কামাল ভাই লিখছে টুল টুল, ওনার তো ট না ত দেখতাম, তো টুল টুল আর কি, ভালো সুন্দর নাম। আচ্ছা যাই হোক, তাহলে এখন দেখেন আপনি, ওই যে একটু আগেও যেটা বলছি যে অপশনগুলো আপনি যদি ক্রস চেক করেন তাইলেও আপনার জন্য কিন্তু ইজি হয়ে যায়। আপনি যদি দেখেন, চিন্তা করেন যে চিনি, এটা অবশ্যই আহ, মানে কি, আহ, মানে চিনি, পানি আর হচ্ছে লবণ, এই মানে লবণ পানি চিনি যেগুলো আপনি প্রতিদিনই খান। হুম, তো কিন্তু নিয়ন একটু আলাদা না অপশনগুলোর মধ্যে, তাহলে এটা চোখ বুঝে মেরে দিবেন। হ্যাঁ, তো নিয়ন হচ্ছে একটা মৌলিক পদার্থ, ঠিক আছে। ওকে, বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্রতম কণিকার নাম কি? এরকম ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে পরমাণু। আর একাধিক পরমাণু মিলে আবার কি গঠন করে? অণু। যেমন হাইড্রোজেন, এটা কি পরমাণু? দুইটা পরমাণু মিলে গঠন করে কি একটা অণু। ওই যে একটু আগে দেখাইছিলাম, দুইটা কিভাবে থাকে, এভাবে হাত ধরে, এক হাত ধরে থাকে, একটা বন্ধন তাদের মধ্যে, ঠিক আছে। মিন্টু দে ভাই কি জানি বলছে, আমি বুঝি নাই আর কি। মানুষ মাত্রই ভুল না স্যার, ভুল করা মানুষ স্বভাব, বুঝি নাই কথা। আচ্ছা, একটু বড় করে লিখবো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, চিনি, চিনির সংকেত হচ্ছে উম, চিনি না, চিনি চিনি চিনি, চিনি হচ্ছে এই রকম, খুবই সহজ। এইটাকে আমরা বলি হচ্ছে চিনি, সুগার। সুগার, যে সকল শব্দের সাথেই সুগার থাকে তাদের অনেক কিছু থাকে, তাই না? তো দেখেন এখানে এই যে জিনিসটা, এটার অনেক কিছু আছে, 6টা কার্বন পরমাণু আছে, 12টা হাইড্রোজেন পরমাণু আছে, 6টা অক্সিজেন পরমাণু আছে। ও কত রিচ দেখছেন। ওকে, হ্যাঁ ওই সুক্রোজ ফ্রুক্টোজ এগুলোও নাম, হ্যাঁ ভেরি গুড। আরে এই তো অনেক কিছু জানে এই মেবিন ভাই, ঋতু আপু। হুম, হুম, এদেরকে ফ্রুক্টোজ বা সুক্রোজ এই নামেও ডাকা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে বস্তুর ধর্ম ধারণ করে, অর্থাৎ ওই যে বললাম না যে পরমাণু, পরমাণুর ভিতরেই কি মৌলিক যে ধর্মাবলী বা জিনিসগুলা সেগুলো থাকে। আচ্ছা, চিনি 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 চিনি, চিনি পিতা। আচ্ছা দাঁড়ান, আনিকা আমাদেরকে একটা সংকেত দিছে। উম, আমাকে ফেসবুকে কেউ একজন কমেন্ট করছে, আমি আসলে কমেন্টটা একটু দেখি খুঁজে পাই কিনা। মানে আমার কাছে যে আসলে কিসের সংকেত জানতে চাইছে, চিনিই তো হওয়ার কথা তাই না? আচ্ছা, চিনির, আচ্ছা চিনি চিনি তাহলে এটা না। থ্যাংক ইউ আনিকা, আমাকে আহ, আমার চোখ খুলে দিয়েছেন আর কি। সেটা হচ্ছে যে বেসিক্যালি এইটাকে আমরা আসলে সুগার বলি না, এটাকে আমরা বলি হচ্ছে সুক্রোজ। হ্যাঁ, এবং এই সুক্রোজ বা ফ্রুক্টোজ এগুলো মিলেই, সুক্রোজ ফ্রুক্টোজ একই জিনিস। হ্যাঁ, মানে একই জিনিস বলতে সংকেত অনেকটা সেম। তো বেসিক্যালি চিনির যদি সংকেত জানতে চান, এই জিনিসটাই বিক্রিয়া করে পরবর্তীতে আমাদেরকে দেয় C12H22 O11, এইটা হচ্ছে চিনি। দেখছেন আসলেই
সুগার যেখানে আছে সেখানে অনেক কিছু আছে। ঠিক আছে। আচ্ছা, এইটা গ্লুকোজ, এই গ্লুকোজ 2 অণু গ্লুকোজ আবার একসাথে হয়ে, মানে এটা একটা রাসায়নিক বিক্রিয়া ছিল যে গ্লুকোজ যোগ গ্লুকোজ, সেখান থেকে আবার চিনি প্লাস পানি এরকম পাওয়া যায় আর কি। তো ওইদিকে আমরা আসলে যাইতেছি না। তো C12H22O11, তো এইটাকে আমরা আসলে কি বলি? চিনি। হ্যাঁ, চিনির সংকেত হচ্ছে ওইটা। তো আসলে এটা কোনোভাবেই কি মৌলিক পদার্থ না, বোঝাই যাচ্ছে। ঠিক আছে। লবণ, লবণের সংকেত কি? খাবার লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। পানির সংকেত কি? H2O। চিনির সংকেত কি? C12H22O11। সুতরাং এগুলো বোঝাই যাচ্ছে সংকেত দেখে যে কোনোটাই কি মৌলিক পদার্থ না। শুধুমাত্র নিয়নের কথা চিন্তা করেন, ওই রকম সিঙ্গেল আছে, Ne। তো সিঙ্গেল মানুষ সবসময় কি ভালো, সবসময় কি মৌলিক। ঠিক আছে। ওকে, সবারই চোখে সমস্যা হয়েছে, আমিও দূর থেকে দেখতেছি না। নামটাম ভুল পড়তেছি। বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্রতম, হ্যাঁ, তো যে ক্ষুদ্রতম কণিকা এটাকে আমরা বলি হচ্ছে পরমাণু। অর্থাৎ নর্মালি পরমাণুকে আর কোনো ক্ষুদ্রতর সত্তায় ভাগ করা যায় না, এরকম সংজ্ঞাই আমরা ছোটবেলায় বইতে পড়ে আসি, তাই না? তো ক্ষুদ্রতম কণিকা হচ্ছে পরমাণু। কোনটি মৌলিক পদার্থ নয়? সোনা, রূপা, তামা, ইস্পাত, কোনটা বলেন? মৌলিক পদার্থ নয়, সোনা মানে গোল্ড, হ্যাঁ, অরাম। রূপা হচ্ছে আর্জেন্টাম, এটা সম্ভবত 79 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, রূপা 47। তামা এটা হচ্ছে 29। ইস্পাত আমরা একটু আগে পড়ে আসছি যে হচ্ছে ফেরামের সাথে কে আছে? কার্বন। ঠিক আছে, ফেরাম হচ্ছে 26 নাম্বার, কার্বন হচ্ছে 6 নাম্বার, তাই না? আলটিমেটলি এটা কি দুইজনের মিক্সচার, তাহলে দুইজনের মিক্সচার মানেই কি এটা সংকর, আর সংকর হলে এটা অবশ্যই কি মৌলিক পদার্থ না, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে অরাম 79 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 79। পারমাণবিক সংখ্যা 79 মানে হইতেছে যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি সেম। আচ্ছা 47, তো এই যে 47 এখানেও কি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা 47, অর্থাৎ এগুলো হচ্ছে পরমাণু। পরমাণু মানে কি চার্জ নিরপেক্ষ। কেন? কারণ ওই 47টাই প্রোটন আছে, 47টা ইলেকট্রন আছে। আবার অরাম বাম পাশে নিচে ছোট করে 79, মানে কি এটা পারমাণবিক সংখ্যা, অর্থাৎ 79টা প্রোটন আছে, ইলেকট্রন আছে, এই জন্যই এটা কি চার্জ নিরপেক্ষ, আর এই জন্যই এটা কি পরমাণু। একইভাবে কপার বাম পাশে নিচে ছোট করে 29 লেখা, মানে হচ্ছে এখানে 29টা প্রোটন আর 29টা ইলেকট্রন আছে, তাহলে 29টা প্রোটন 29টা ইলেকট্রন থাকা মানে এটা একটা চার্জ নিরপেক্ষ কি পরমাণু। আর এইটা ইস্পাত হচ্ছে, এটা আমরা আগে আলোচনা করছি। কোনটি পদার্থ বলেন? কোনটি পদার্থ? কোনটি পদার্থ বলেন তো? ছোয়া ইসলাম বলছে এক্সিলেন্ট ক্লাস, ভেরি গুড। এর মানে আপনি আজকে বুঝতেছেন, উনি এর আগে 2-1 দিন অনেক মাথা ব্যথা ঘুরে যাওয়া বা আফসোস করে কমেন্ট করছিল, আমার মনে পড়ে সম্ভবত। আজকে উনি প্রথম প্রথম সবই দ্রুত বুঝতেছে, এটা খুবই ভালো। বাতাস, হ্যাঁ, ভেরি গুড। কোনো কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়, এই প্রক্রিয়াকে কি বলা হয় বলেন? এই প্রক্রিয়াকে কি বলা হয়? আচ্ছা, এবার আমি সঠিক উচ্চারণ করব। সুচি টুলটুল আপু কমেন্ট করছেন, মাহমুদা খাতুন, তুলি সরকার, ওয়াজেদ ভাই, উম্মে হাবিবা, ছোয়া ইসলাম, হোসেন ডিএসএম ইও। এই ডিএসএম ইও ভাই এটা কি? মমিন ভাই আছে, বাবু ইসলাম আছে, সবাই
ঠিকঠাক অ্যান্সার করেছেন, ভেরি গুড। যদিও বাবু ইসলাম ভাই লিখছেন গ, বাষ্পে পরিণত হয় এই জন্য বাষ্পীভবন, বিষয়টা সেরকম না। এটাকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্বপাতন। আমরা একটু আগেই শিখছি, ওই যে মনে আছে ঊর্ধ্বপাতনের কয়েকটা অ্যান্সার আমরা শিখছিলাম। ড্রাই আইস মানে কি, শুষ্ক বরফ, হ্যাঁ মনে আছে। আবারও আমি কমলায় লিখতেছি, এটা খুবই দুঃখজনক। ড্রাই আইস, তারপর আমরা কি শিখছিলাম, অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। আমরা ঊর্ধ্বপাতিত বস্তু আরো একটু শিখছিলাম, আয়োডিন, হ্যাঁ তাই না, I2। এগুলো এক্সাম্পল শিখছিলাম। সুমা সরকার, হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, সবাই পারতেছে। ওকে, তাহলে এবার আমরা ঝটপট কি করব বলেন তো, অ্যাটমের গঠনে চলে যাব। এগুলো অলরেডি আলোচনা করছি। সেটা হচ্ছে যে 17 আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? 17 আর হচ্ছে 8, মনে আছে এই 8টা কি বলেন তো? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা, ঠিক আছে? বলেন তো কি? প্রোটন সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এই 17 মানে কি বলেন তো? এই 17 মানে হচ্ছে ভর সংখ্যা। 17 মানে কি বলেন তো? ভর সংখ্যা, ঠিক আছে। এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আপনি যে জিনিসটা পাবেন সেইটাই হচ্ছে নিউট্রন সংখ্যা। অর্থাৎ এখানে পাবেন হচ্ছে 9। বুঝতে পারছি? আচ্ছা, একজন একটা কথা বলছে যে প্রথমত বিজ্ঞানের স্টুডেন্ট না, তারপরে বয়স হয়ে গেছে, সংসার অনেক পড়ার চাপ, তারপরে এত পদার্থ ধাতু সংকেত এত কিছু মাথায় ধরে না, কঠিন লাগে। আচ্ছা, এটার সহজ সমাধান হচ্ছে যে আমি বলছি যে আপনি বেশি না, 1 দিন বা 2 দিন সিরিয়ালি প্রথম 20টা একটু পড়ে যাবেন। হ্যাঁ, ওই প্রথম 20টা যে মৌলিক পদার্থ আছে সেগুলো একটু জাস্ট জানলেই হবে, এর বাইরে আপনার জানার দরকার নাই। প্রথম 20টা, ঠিক আছে। প্রথম 20টা যে মৌলিক পদার্থ আছে, প্রথম 20টা মৌলিক পদার্থ, প্রথম 20টা মৌলিক পদার্থ, এই প্রথম 20টা যে মৌলিক পদার্থ আছে, এই প্রথম 20টা মৌলিক পদার্থ আপনি একটু জেনে যাবেন, ঠিক আছে। আজকে জন সিনার ফ্যান নাই, সে কোথায়? আচ্ছা, গত ক্লাসগুলোতে সংস্থার নাম তারিখ পড়তে পড়তে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আজকের ক্লাসে রিফ্রেশমেন্ট পাওয়া যাচ্ছে। মমিন ভাই লিখছে আজকের ক্লাসটা সুন্দর, একটু আগে ছোয়া ইসলাম আপুও বলছিলেন যে এক্সিলেন্ট ক্লাস। এর মানে বোঝা যাচ্ছে যে আপনারা ক্লাস বুঝতেছেন, যদিও বিথি আপু বলছেন যে ওনার জন্য একটু ডিফিকাল্ট। তো বিষয় হচ্ছে যে আন্তর্জাতিকও সহজ লাগবে। আসলে হয় কি যে আমরা ওই যে বারবার বলতেছি যে মানে মুখস্থ করার জন্য পড়লেই আসলে যে কোনো কিছু কঠিন লাগে। তারপরে আন্তর্জাতিক জিনিসটা যেহেতু যেই স্টাইলে পড়া দরকার সেই স্টাইলে আপনি নতুনবার পড়তেছেন। হ্যাঁ, থাকে না আমাদের মাঝখানে কিছু মানুষজন যে আসলে, যেমন আপনি গ্রামে যদি যান, চায়ের টেবিলে দেখবেন 2-1জন মানুষ থাকে গ্রামের, মানে তারা ঝড় তুলতেছে। তারা দেখা যাচ্ছে যে ওই চায়ের মানে দোকানে 20-30 জন সবসময় তো থাকে। দেখবেন টিভিতে বাংলা সিনেমা হচ্ছে, জসিম ভিলেনকে মারতেছে, ওয়াই ঢিসুয়াই ঢিসুয়াই, অনেক মনোযোগ দিয়ে ইয়া করতেছে, বাংলা ছবি দেখতেছে। এরপরে খেলাধুলা হলে দেখে, কারণ ওখানে অনেকে আবার বাজি টাজি ধরে। এগুলা ছাড়াও দেখবেন অনেক সময় যে ঢিস্টিং ঢিস্টিং গান বাজায় এবং প্রচুর চা বিক্রি হয়, প্রচুর আড্ডা হয়। ওগুলোও কিন্তু এক একটা হেভি বুদ্ধির আসর। হ্যাঁ, ওইখানে সবসময় আপনি দেখবেন যে 2-1জন মানেই মানে এমন কিছু তারা ভারিক্কি তাদের কথায় দেখা যায়, বা এত কিছু নলেজ আছে তাদের যে সেগুলা মানে স্বাভাবিকভাবে আপনি যদি ওই আসরে যান, মজলিসে বসেন, দেখবেন যে ও আল্লাহ, এখানে 30-40 জন মানুষের মধ্যে কারো কোনো ইয়া নাই, কিন্তু এই 1-2 জন এত কিছু জানে কেমনে। তো এইরকম যারা আছেন, যারা আগে থেকে দিন দুনিয়ার খোঁজ খবর রাখেন, বা এই যে কি চলতেছে, হ্যাঁ কাকে কে কি করতেছে, কোন দেশের উপর কে কি চাপ প্রয়োগ করতেছে, এই যে বা নিউজ দেখার অভ্যাস যাদের আছে, তাদের দেখবেন আন্তর্জাতিক খুব একটা প্যারা লাগে না। কিন্তু যখনই আপনি নতুন করে আসলে এগুলা করতেছেন, তখনই একটু প্যারা লাগতেছে। চাপ নিলেই চাপ, চাপ না নিলে চাপ না। এটা আমার ডাক্তার বন্ধু বলছিল, অমিত নন্দী। সে আমাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোরা কিভাবে পারোস এত কিছু মুখস্থ করতে, এত কিছু পড়তে? তো তখন আর কি বলতেছে যে চাপ নিলেই চাপ, চাপ না নিলে চাপ না। কারণ এটা তো ও নিজেই চুজ করছে যে আমি ডাক্তারি লাইনে যাব, পড়বো, তাই না? এই আর কি। তো এগুলা মনে করা যাবে না, সব কিছুরই সমাধান আছে। তো ধীরে সুস্থে করতে হবে।
ম্যাপ বুঝতে পারি না, এখন বিষয় হচ্ছে যে যদি ম্যাপ না বুঝতে পারেন তাহলে ম্যাপ নিয়ে আপনার নিজেকে বসতে হবে। আপনি বেশি না, একটু সংসার, বাচ্চা কাচ্চা, হাজবেন্ড বা ওয়াইফ বা বাবা মা বা ভাই বোন বা রেসপন্সিবিলিটি বা অফিস আদালত সব কিছুকেই মেনটেন করে একটু সাইড করে 1 ঘন্টা আধা ঘন্টা প্রতিদিন রাখবেন। ওই সময়টায় ম্যাপ নিজে নিজে দেখবেন। হ্যাঁ, নিজে নিজে শিখতে পারাটা সবচেয়ে বড় মানে ক্রেডিট। আমি তো যতই বলে দিব, যদি আপনি নিজে ইফোর্ট না দেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এই কয়টা জানলেই হবে। সো 9, তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 9। ওকে, তাহলে 78 আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? আচ্ছা, আইসোটোপ মানে হচ্ছে ধরেন আসলে অক্সিজেনের অক্সিজেন প্রকৃতিতে কিভাবে থাকে, ধরেন এইভাবে থাকে, আবার হচ্ছে এইভাবে থাকে, দুইটা পদ্ধতি মানে দুইটা ইয়াতে থাকে, দুই রকম ওয়েতে থাকে। দুই রকম ওয়ে কি দেখেন, আহ, দুইটা ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করেন যে এইখানেও 8 লিখছি, এইখানেও কি 8 লিখছি, অর্থাৎ কি প্রোটন সংখ্যা সমান। দুইটা অক্সিজেনেই কি প্রোটন সংখ্যা সমান। এইটা একটা রূপভেদ, এইটা একটা রূপভেদ, দুইটা রূপেই অক্সিজেনকে আপনি প্রকৃতিতে যে রূপেই পান না কেন, দুইটা রূপেই দেখেন প্রোটন সংখ্যা কি সমান। অর্থাৎ আইসোটোপ মানে হচ্ছে, আপনি মনে রাখবেন এই যে আইসোটোপ প, এই প মানে হচ্ছে পা সমান বা প্রোটন সংখ্যা সমান। ঠিক আছে, পা মানে কি, এই যে দেখেন এটা ধরেন মাথা আর এটা হলো পা, দেখেন দুইটা রূপেই পা সমান, অর্থাৎ প্রোটন সংখ্যা সমান। তাহলে যখনই আপনি দেখবেন যে প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ এই যে 8 আর এই 8, হ্যাঁ, তাহলে এইগুলো কি বোঝায়, প্রোটন নাম্বার। তাহলে প্রোটন নাম্বার যখনই আপনি কি দেখবেন সমান, তাহলে বুঝবেন যে ওই দুইজন কি পরস্পরের আইসোটোপ। এই রূপটা আর এই রূপটা দুইটা কি পরস্পরের আইসোটোপ। ঠিক আছে, তাহলে এখন যদি এমন হইতো যে ধরেন আমি জাস্ট বানাই দিলাম, আন্দাজে একটা প্রতীক দিলাম এম, দেখা যায়, কালার চেঞ্জ করে দিই। ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দেখানোর জন্য বলতেছি, ধরেন এম, এখানে দিলাম ধরেন 17, এখানে দিলাম 9, আবার ওই এম আমি এখানে দিলাম 16, আর এখানে দিলাম 8। ঠিক আছে, তাহলে এখন দেখেন তো ভর সংখ্যার পার্থক্য এখানে কত, 8। আবার এখানে দেখেন তো ভর সংখ্যার পার্থক্য কত, 8। ঠিক আছে, অর্থাৎ এই যে 17 - 9 করলে জানি আমি কোন সংখ্যা পাই, নিউট্রন সংখ্যা। আবার এই যে 16 আর 8 বিয়োগ করলে জানি আমি কোন সংখ্যা পাই, নিউট্রন সংখ্যা। সুতরাং যেখানে নিউট্রন সংখ্যা সমান, ঠিক আছে, যেখানে কি সমান বলেন তো, নিউট্রন, এই যে এন, হ্যাঁ, নিউট্রন সংখ্যা সমান, কিভাবে প্রকাশ করে এটাকে, এন দিয়ে প্রকাশ করে। তাহলে যেখানে এন সমান তাদেরকে আমরা পরস্পরের আইসোটোন বলি। কি বলি, আইসোটোন। ঠিক আছে, কি বলি, আইসোটোন। বুঝতে পারছি, একজন জিজ্ঞেস করছেন যে আইসোটোপ আইসোটোন এগুলা জানার জন্য, বা ঠিক আছে। আচ্ছা, তো একজন জিজ্ঞেস করছেন যে আইসোটোন কি সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবেন? না, বড়টা ছোট থেকে ছোটটা এরকম না, বিষয় হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিবেন। ঠিক আছে, কি বলছি, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা। বুঝতে পারছি, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা, বোঝা গেছে? বুঝছি, সবসময় কি করতেছি, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিচ্ছি। বুঝি নাই মনে হয়। হ্যাঁ, দেখেন ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিচ্ছি, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিচ্ছি, তাহলে আমরা কি পাই, নিউট্রন। এই যে এন, এই এন থেকে দেখেন এই যে এন, তাহলে আইসোটোন। যেখানে নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা কি বলবো, আইসোটোন। যেখানে প্রোটন সংখ্যা সমান, যেখানে এই যে প সমান, এই যে পা সমান, এই যে পো, পি, প্রোটন, হ্যাঁ, সেখানে কি আইসোটোপ, সেখানে আমরা কি বলবো, আইসোটোপ। বুঝছি, বোঝা গেছে? হুম, হ্যাঁ, তাহলে এই যে এগুলাকে কি বলে বলেন তো, মাথার উপরে যেগুলো আছে এগুলাকে আমরা বলি কি, ভর সংখ্যা। মাথার উপরে যেগুলো থাকে এগুলাকে আমরা কি বলি, ভর সংখ্যা বা আপেক্ষিক পারমাণবিক ভরও বলে। ঠিক আছে, আপেক্ষিক পারমাণবিক ভর যদিও অন্য জিনিস, হ্যাঁ, এটা ভর সংখ্যা। ঠিক আছে, ঠিক আছে, অর্থাৎ প্রকৃতিতে এক ধরনের আইসোটোপ পাওয়া যায় যাদের ভর 16 অ্যাটমিক মাস ইউনিট বা আমু। অক্সিজেনকে আরেকটা উপায় পাওয়া যায়, অক্সিজেনের আরেকটা রূপ পাওয়া যায় যেটা হচ্ছে যার ভর হচ্ছে 17 একক বা 17 আমু অ্যাটমিক মাস ইউনিট। হ্যাঁ, তো এই 16 17 এগুলাকে গড় করে একটা আপেক্ষিক পারমাণবিক ভর বের করা হয়।
ওটা একটা ফর্মুলা আছে, ওগুলা জানা লাগবে না, না নেগেটিভ আসবে না এই সব জায়গায়, ঠিক আছে? ওকে, তাহলে বলেন তো এটা নিউটনের সংখ্যা কত হবে? বলেন নিউটনের সংখ্যা কত হবে? এটা নিউটনের সংখ্যা কত হবে? 35 হচ্ছে ভর সংখ্যা যেটাকে আমরা বলি এ, 17 হচ্ছে প্রোটন সংখ্যা যেটাকে আমরা প্রকাশ করি জেড দিয়ে। তাহলে নিউট্রন সংখ্যা কিভাবে বের করে? এ মাইনাস জেড। তাহলে এ মাইনাস জেড মানে তাহলে কত হবে? 35 মাইনাস 17। তাহলে 35 মাইনাস 17 মানে কত? 18। নিউট্রন সংখ্যা কত? 18। ঠিক আছে, নিউট্রন সংখ্যা কত? 18। না, মাইনাস কখনো আসবে না, ঠিক আছে? নিউট্রন হচ্ছে অ্যান্সার। ভেরি গুড। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজন, হ্যাঁ, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? দেখেন নিউক্লিয়াসের বিভাজন, তো নিউক্লিয়াসকে যখন বিভাজন করবেন, হ্যাঁ, তো নর্মালি দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফিশন, একটা হচ্ছে ফিউশন। একটা হচ্ছে ফিউশন, একটা হচ্ছে ফিশন। তা আপনি ওই যে আমরা ফিউশন এই শব্দটা শুনছি না, যে ফিউশন বিটস বা মিউজিকের বেলায় ফিউশন জিনিসটা বলে না, অনেক সময় বলে না যে এটা নতুন ফিউশনের মিউজিক। এটার মানে কি? যে পুরাতন কালচারের সাথে নতুন কালচার অ্যাড করে সম্পূর্ণ নতুন ভাইবের একটা কি মিউজিক ধারা বা মিউজিক একটা জনরা নিয়ে আসছে। অর্থাৎ ফিউশন মানে এখানে অনেক কিছু যোগ হবে, ঠিক আছে? ফিউশন মানে কি? এখানে অনেক কিছু যোগ হবে। এই যে একজন আবার ওয়েবসাইটের নাম দিচ্ছে fusion.bd.com। হ্যাঁ, তো ফিশন, ফিশনে কি হচ্ছে দেখেন, এই যে দুইটা শব্দ আছে ফিউশন আর ফিশন, এই দুইটা শব্দের মধ্যে ছোট কোনটা? ফিশন। তো ফিশন মানে হচ্ছে এখানে ছোট হবে, এখানে ভাঙবে, অর্থাৎ বিভাজন হবে। আর ফিউশন, এই দুইটার মধ্যে বড় হচ্ছে ফিউশন, অর্থাৎ এখানে বড় হবে। আপনি এইভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে? অর্থাৎ বড় জিনিসকে আমি কি করব? ছোট করব এখানে, ঠিক আছে? আর এইখানে কি হবে? এইখানে আমার ছোট জিনিস থেকে কি বড় জিনিস পাবো, এখানে ছোট থেকে কি হবে? বড় জিনিস হবে। অর্থাৎ দুই বা ততোধিক ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস থেকে যদি আমি বড় কোনো কিছু বানাইতে পারি, বড় নিউক্লিয়াস বানাইতে পারি, ওটাকে আমরা বলি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। আর নিউট্রনের আঘাতে বড় নিউক্লিয়াসকে ভেঙে যদি ছোট ছোট ভাগ বা বিভাজন করা যায়, তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে ফিশন, ঠিক আছে? তো সহজভাবে মনে রাখবেন, ফিশন বিভাজন, ছোট করা। হ্যাঁ, বিভাজন মানে কি? ভাঙতেছি, ছোট করতেছি, এই জন্য ফিশন। আর যখন বড় করতেছি তখন কি? ফিউশন। হ্যাঁ, পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে আমরা একটু আগে শিখছি। নিউক্লিয়াসে কি কি থাকে? ইলেকট্রন কি নিউক্লিয়াসে থাকে? না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরের শক্তি স্তরে ঘুরতে থাকে। তো নিউট্রন আর প্রোটন থাকে কোথায়? নিউক্লিয়াস। আমরা একটু আগে শিখছি নিউট্রন হচ্ছে এর কোনো চার্জ নাই, আর প্রোটন কি? পজিটিভ, ঠিক আছে? ইলেকট্রন কি ছিল জানি? নেগেটিভ, ঠিক আছে? আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক? আইসোটোপ, আইসোটোপ মানে কি? এই পা সমান মানে কি? প্রোটন সংখ্যা সমান। তাহলে কি সমান থাকবে বলেন তো? প্রোটন সংখ্যা সমান, ঠিক আছে? প্রোটন সংখ্যা সমান। আইসোটোপের বেলায় কি থাকবে? প্রোটন সংখ্যা সমান। বুঝছি? আচ্ছা, একজন আরেকবার বুঝিয়ে বলছে। ফিশন মানে হচ্ছে দেখেন, একটা ভারী নিউক্লিয়াস, একটা ভারী নিউক্লিয়াস, এটাকে আমরা কি করব? আঘাত করব। কি দ্বারা আঘাত করব? নিউট্রন কণা দ্বারা। নিউট্রন কণা দ্বারা আঘাত করলে এটা কি হবে? একাধিক, এটাই নর্মালি দুইটা হয়, দুই বা ততোধিক লিখলাম আর কি। হালকা নিউক্লিয়াস, ঠিক আছে? যেমন একটা ভারী নিউক্লিয়াস হচ্ছে ইউরেনিয়াম। হ্যাঁ, ইউরেনিয়াম 235 92। তো ইউরেনিয়াম, এই ইউরেনিয়াম এগুলা হচ্ছে ওই যে পারমাণবিক বোমা ব্যবহার
যখন পারমাণবিক বোমা আমরা বানাইছিলাম তখন এই ইউরেনিয়ামের ব্যাপক ব্যবহার হয় আর কি, পারমাণবিক বোমাতে ইউরেনিয়াম এগুলো ব্যবহার হয়। তো এই ইউরেনিয়াম পারমাণবিক বোমা অর্থাৎ ওই যে 1941-এ যখন জাপানের উপরে আমেরিকা অ্যাটাক করে, হিরোশিমা নাগাসাকি যে বোমাগুলো ফেলায়, ওইখানে ডেফিনেটলি কি আছে, ইউরেনিয়াম আছে। এবং এই ইউরেনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 235। তাহলে দেখেন ভর, আর একটা পরমাণুর ভর হচ্ছে 235 অ্যাটমিক মাস ইউনিট, এই টাইপের কিছু একটা, এত কিছু আপনার জানা দরকার নাই। 235 ভর, এর মানে এতক্ষণ আমরা 16-17 পড়ছি, আর এখানে হচ্ছে 235, এর মানে এটা অনেক ভারী একটা নিউক্লিয়াস। তো এই একটা ভারী পরমাণু নিউক্লিয়াসকে যখন আপনি ভাঙবেন নিউট্রন কণা দ্বারা, তখন এগুলো আরো ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কিছু নিউক্লিয়াসে ভেঙে আপনাকে অন্য কিছু দিবে। তো এই প্রক্রিয়াটার নামই হচ্ছে কি, ফিশন। ঠিক আছে, এই প্রক্রিয়ার নামই কি, ফিশন। ঠিক আছে, ওকে। ফিউশন তার ঠিক উল্টা, এটাকে নাম দেওয়া হয়েছে। ফিশন মানেই হচ্ছে বিভাজন, ফিশন মানেই হচ্ছে নিউক্লিয়াসের ভাঙন, ফিশন মানে বিভাজন। ঠিক আছে, ফিশন একটা শব্দ, এটা এই ফিশনটাকে শুধু এখানে না, ফিশন একটা ইংরেজি শব্দ যেটার বাংলা অর্থই কি, যে ভাঙবে। ওকে। যে সকল নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে কি বলে বলেন তো? নিউট্রন সংখ্যা সমান, একটু আগে আমরা পড়ছি নিউট্রন সংখ্যা সমান। সমান মানে কি? সমান মানে হচ্ছে আইসো। হ্যাঁ, সমান মানে কি, আইসো। আর এই যে নিউট্রন সংখ্যা, ওখান থেকে আমরা কি শিখছি, আইসোটোন। হ্যাঁ, মাথা ব্যথা, তারপরে এই যে ক্লাস নিচ্ছি, এর মধ্যে আবার বাড়ি থেকে কি জানি ফোন দিচ্ছে জমি জমার ইস্যুতে, খুব যন্ত্রণা। আল্লাহ, মানে মানুষের মানে আমাদের আয়ু কমবে না কেন? কেউ শান্তিতে থাকতে দিবে না। 2 দিন পর পরই, সকালে একজন ফোন দিচ্ছে, এখন আরেকজন, মানে অশান্তির কোনো শেষ। চারপাশ থেকে, মানে আপনি ভালো পজিশনে থাকলে বা আপনার কোনো লাইফে কোনো দুশ্চিন্তা না থাকলে, আপনার আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, প্রতিবেশী জেগে ধরবে আপনাকে। ঠিক আছে, মানে একটু দুঃখজনক। আমরা আসলে কবে যে মানুষ হব, এই জন্য বাঙালির আসলে কখনো উন্নতি হবে না। নিচের কোনটি পরমাণু নিউক্লিয়াসে থাকে না? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, মেসন তো থাকে না। হ্যাঁ, সো নিউক্লিয়াসে থাকে না। ঠিক আছে, মেসনও একটা কণা, আমরা আসলে মেসন আমাদের লাগবে না, এগুলো আমরা হায়ার স্টাডিজে পড়াশোনা করি। মেসনও আসলে একটা কণা, পরমাণুর একটা কণা। পরমাণু তো আসলে অসংখ্য কণা, আমরা শুধু পরমাণুর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলাই জানি, বাট এর বাইরেও আরো অনেক কণা আছে, সেগুলো আমাদের লাগে না। কিন্তু বলছে নিউক্লিয়াসে থাকে না। তো নিউক্লিয়াসে আমরা যদি আসলে চিন্তা করি, নিউক্লিয়াসে তো আসলে ইলেকট্রন থাকে না, তাই না? মেসন 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 আসলে এটা অ্যান্সার মেসন না, আমি দেখি নাই যেখানে ইলেকট্রন শব্দটা নাই, মানে আমি খেয়াল করি না ইলেকট্রন অপশনটা, এটার অ্যান্সার হবে ইলেকট্রন। যেহেতু এখানে নিউক্লিয়াস বলছে। ঠিক আছে, মেসন কণা থাকে, ওই যে বললাম না, প্রোটনকে ভাঙলে আরো অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, প্রোটন, নিউট্রন এগুলোকে ভাঙলেও আরো অনেক কিছু পাওয়া যায়, বাট আমরা আসলে প্রোটন, নিউট্রন এগুলাই আসলে পড়ি, বাকিগুলো আমাদের আসলে এখন দরকার নেই এই বয়সে বা এই সময়ে। তো ইলেকট্রন এটা নিউক্লিয়াসে থাকে না। আমরা দেখছি নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথে, একটা নির্দিষ্ট গোলাকার অরবিটে, শক্তি স্তরে থাকে। ঠিক আছে, পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কেন আমরা একটু আগে শিখছি। কেন বলেন তো? ওই যে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, এই যে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান। যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়। মানে ব্যাপারটা এরকম যে ধরেন একটা সিম্বল আছে এম, এইখানে 17, এখানে 8, আর এখানে ওই সেম জিনিস আছে হচ্ছে 20, আর এখানে 8, অর্থাৎ ভর সংখ্যা আলাদা কিন্তু প্রোটন সংখ্যা সেম। তাহলে এই রকম কেসে আমরা তাদেরকে কি বলি? আইসো, কি বলেন? আইসো, প্রোটন সংখ্যা সমান, আইসোটোপ। ঠিক আছে, কিন্তু যদি এমন হইতো, দেখেন তো, যদি এমন হইতো যে 17 এম 10, আবার এমন হইতো 12 17, অর্থাৎ ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান হইলে আমরা বলি আইসো বার। হ্যাঁ, ভর সংখ্যা সমান হইলে আমরা বলি আইসো বার। যদি ভর সংখ্যা সমান হয় তাহলে বলি আইসো বার। ঠিক আছে, আইসো মারটা আমাদের লাগে না, আইসো মারটা আমাদের লাগবে না। ঠিক আছে, আইসো মার আমাদের লাগবে না। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা রাসায়নিক প্রক্রিয়া অংশগ্রহণ করে তাকে কি বলা হয়?
এই যে দেখেন, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলা হয়? আমরা কি একটু আগে বলছিলাম না, রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু পরমাণু অংশ নেয় না, কে অংশ নেয়? অণু। ঠিক আছে, কে অংশ নেয়? অণু। মনে আছে আমরা বুঝলাম হাইড্রোজেন পরমাণু, কিন্তু দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে যে অণু গঠিত হয় সেইটা কি করে? পানি তৈরি করে। কার সাথে বিক্রিয়া করে? আমরা বুঝলাম অক্সিজেনের এটা একটা পরমাণু, কিন্তু যখন দুইটা পরমাণু একসাথে হবে তখন এটা একটা অক্সিজেন গ্যাস, একটা অণু হয়ে গেল। হাইড্রোজেন যখন একা একা থাকে তখন ও একটা পরমাণু, বাট দুইটা পরমাণু মিলে একটা কি হয়ে গেল? অণু হয়ে গেল। হাইড্রোজেন অণু, H2 অণু। অক্সিজেন অণু বললে O2, পরমাণু বললে শুধু ও। হাইড্রোজেন H বললে পরমাণু, H2 বললে অণু। তাহলে এই হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস এরা আসলে বিক্রিয়া করে কি জানি তৈরি করে, কি জানি তৈরি করে বলেন তো? পানি, তাই না? তাহলে এই যে রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কি লাগলো? আচ্ছা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়, এটা একটু রাসায়নিক মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে যেহেতু এখানে বলছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে, সেক্ষেত্রে অণু হবে না, যেহেতু বলছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। হ্যাঁ, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, তাইলে এইটা হবে আসলে পরমাণু। হ্যাঁ, এইটা হবে আসলে পরমাণু, যেহেতু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বলছে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা তার অণু না। বরং অণুটা আসলে কি? পরমাণু থেকেই অণু গঠিত হয়। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা আসলে পরমাণু, এই জন্য এটার অ্যান্সার পরমাণু। ঠিক আছে, কোনটিতে নিউট্রন নেই? বলেন তো কোনটিতে নিউট্রন নেই? এগুলোর আমি প্রতীক লিখে দিই, যেমন অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন সবচেয়ে বেশি যে আইসোটোপটা পাওয়া যায় সেটা হচ্ছে এইটা। অক্সিজেনের যে আইসোটোপ সবচেয়ে বেশি প্রকৃতিতে পাওয়া যায় সেটা হচ্ছে এইটা। কার্বন, এইটা দেখতে এরকম, সবচেয়ে বেশি এইটা পাওয়া যায়। ক্লোরিন, এইটাও সবচেয়ে বেশি প্রকৃতিতে পাওয়া যায় এই আইসোটোপটা। আর হাইড্রোজেনে যেটা পাওয়া যায়, অর্থাৎ তার ভর 1, আবার কি প্রোটনও কি 1। হাইড্রোজেন যেহেতু 1 নাম্বার, পারমাণবিক সংখ্যা কত? 1, এই জন্য আমি এখানে বাম পাশে নিচে 1 লিখছি। তাহলে দেখেন তো এখানে এ এবং জেড, হাইড্রোজেনের জন্য দেখেন তো এ মাইনাস জেড করলে কি হয়? 0, অর্থাৎ নিউট্রন সংখ্যা 0। এ মাইনাস জেড বুঝছি তো? ওকে, আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে? আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে? বলেন কোনটি আলাদা থাকে? আইসোটোপ কোনটি আলাদা থাকে আইসোটোপে? বলেন তো আইসোটোপের বেলায় কোনটি আলাদা থাকে? একটু আগে আমরা দেখলাম না একটা আইসোটোপ, কোনটি আলাদা থাকে বলেন তো? মনে আছে এখানে 8 আছে, এখানে 9 আছে, অর্থাৎ নিউট্রন সংখ্যা আলাদা। তাহলে নিউট্রন সংখ্যা আলাদা কিন্তু প্রোটন সংখ্যা সেম। তাহলে এই যে নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার কারণে কি তৈরি হয়? আইসোটোপ তৈরি হয়। ঠিক আছে, মানে দুই জায়গাতেই আমার পা সমান। হ্যাঁ, নামই তো আইসোটোপ, অবশ্যই আইসোটোপ হইলে কি তাদের কি আলাদা হবে? কি আলাদা হবে বলেন? এই যে ভর সংখ্যা তো আলাদা হবেই, কিন্তু পা তো সমান। তো পা সমান হওয়ার কারণে এই ভর সংখ্যা থেকে আপনি যখনই পা অর্থাৎ প্রোটন বিয়োগ দিচ্ছেন, ভর সংখ্যা থেকে যখনই আপনি প্রোটন সংখ্যা বিয়োগ দিচ্ছেন, দেখেন নিউট্রন সংখ্যা আলাদা পাচ্ছেন। সো এটা হইল অ্যান্সার। পটাশিয়াম মৌলটির প্রতীক, ওই যে বলছিলাম 1 থেকে 20, এই 20টা মৌলিক পদার্থ জানলেই হবে। পটাশিয়াম হচ্ছে এইটা 19 নাম্বার। হ্যাঁ, কত নাম্বার এটা? 19 নাম্বার, এই জন্য বাম পাশে নিচে লিখছি 19। আরো কি কি কারণে 19 লিখছি? কারণ ওর পারমাণবিক সংখ্যা 19। মানে কি? কারণ ওর প্রোটন আছে 19টা, ইলেকট্রন আছে 19টা। মৌলের প্রতীক কোনটি নির্দেশ করে না? মৌলের প্রতীক কোনটি নির্দেশ করে না? আচ্ছা, অর্থাৎ ধরেন আমি যদি এক্সাম্পল দিই যে পটাশিয়াম দিয়ে, পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, এটা হচ্ছে ল্যাটিন নাম, ল্যাটিন নাম। আর সিম্বল কি? সিম্বল হচ্ছে কে। তাহলে এই যে সিম্বল, এই প্রতীক, এই প্রতীকটা আসলে কি নির্দেশ করে বলেন তো? মৌলের নামে সংক্ষিপ্ত রূপ, ইয়েস, কারণ কে দিয়ে বুঝি এটা ক্যালিয়াম। নির্দেশ করে না বলছে, খেয়াল রেখেন, করে না। আচ্ছা, মৌলের একটি পরমাণু, হ্যাঁ, এটা দিয়ে আসলে কি বুঝায়? একটা পরমাণু, পটাশিয়ামের একটা পরমাণু, তাহলে এটাও বুঝায়।
মোলের একটা অণু না, এটা তো বুঝায় না। মোলের পারমাণবিক ওজন, পারমাণবিক ভর, হ্যাঁ এটাও মোলের প্রতীক পটাশিয়াম। পারমাণবিক ওজন কত এটা, হ্যাঁ আমরা বুঝতে পারি। ওই যে এটা মানে কি, এটা মানে হচ্ছে উপরে থাকবে হচ্ছে 39.1 বা 39 আর কি। এটার পারমাণবিক ভর হচ্ছে 39, কারণ এই প্রতীক দেখেই আমি বুঝতে পারি। কারণ এই কে দিয়ে কি বোঝায়, পটাশিয়াম। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা যেমন 19, পারমাণবিক ভর বা ভর সংখ্যা হচ্ছে 39, এগুলো আমরা জানি। কিন্তু অণু কি বুঝায় না, অণু বুঝায় না। মৌলের অণু বুঝায়, পারমাণবিক ওজন অণু বুঝায় না, নাম হওয়া উচিত ছিল পটাশিয়াম। আচ্ছা, হ্যাঁ তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এইটা হইল অ্যান্সার, অণু বুঝায় না। সালফিউরিক অ্যাসিডের একটি অণুতে মোট পরমাণু সংখ্যা কত? সালফিউরিক অ্যাসিডের সংকেত খুবই কমন একটা সংকেত, সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে শিখেন তো হাইড্রোজেনের এখানে কয়টা পরমাণু আছে, বলেন তো হাইড্রোজেনের কয়টা পরমাণু আছে? হাইড্রোজেনের পরমাণু আছে 2টা। সালফারের পাশে কিছু নাই, এস দিয়ে সালফার কিছু নাই, মানে কি আছে? 1 আছে, আর এখানে আছে 4। তাহলে বলেন তো টোটাল কয়টা আছে? 2 1 3 4 7, তাহলে অ্যান্সার হচ্ছে 7। টোটাল পরমাণু আছে কয়টা? 7টা। হাইড্রোজেনের পরমাণু 2, সালফারের পাশে কিছু নাই, মানে আসলে কি আছে? 1, একটা পরমাণু। অক্সিজেনের পাশে আছে 4, মানে 4টা পরমাণু, ঠিক আছে। একটি অ্যাটমে কণিকা সংখ্যা কত? মানে অ্যাটম মানে পরমাণু, পরমাণুর কণিকা কয়টা আমরা শিখছি? কয়টা? 3টা। কি কি? ওই যে প্রোটন, ইলেকট্রন আর কি নিউট্রন। প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। প্রোটনকে আমরা কি পি প্লাস দিয়েও প্রকাশ করতে পারি, ইলেকট্রনকে আমরা ই মাইনাস দিয়ে প্রকাশ করি, আর এন কে এন দ্বারাই প্রকাশ করি, ঠিক আছে। 3টা, হ্যাঁ ওকে। প্রতিটি ইলেকট্রনিক কক্ষে ইলেকট্রনের সংখ্যা, আচ্ছা এটা আমরা একটু আগে দেখছিলাম। এটা একটা ফর্মুলা আছে, আমরা একটু আগে এরকম একটা কিছু দেখছিলাম না, মনে আছে না? যে এটা হচ্ছে কি নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে অরবিট বা শক্তিস্তর বা শেল, এগুলোতে কে থাকে? ইলেকট্রন থাকে। তো এই যে কক্ষপথ, এই কক্ষপথকে আমরা আবার কি দিয়ে প্রকাশ করি? এন দিয়ে প্রকাশ করি। এবং এই একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, সেই সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা একটা ফর্মুলা আছে, যেটাকে আমরা বলি হচ্ছে 2n², ঠিক আছে। অর্থাৎ এটা যদি প্রথম কক্ষপথ হয় তাহলে n এর মান হবে 1। ধরেন আমরা এখানে 2টা আঁকছি, ধরেন আমি এখানে আরেকটা আঁকলাম। এখানে 3টা আঁকছি, ঠিক আছে। তাহলে এখানে প্রথম যে শেলটা আছে, এই যে এইটা, এটাকে আমরা বলবো n = 1। দ্বিতীয় যে শেলটা আছে এটাকে আমরা বলবো n = 2। তৃতীয় যে শেল আছে এটাকে আমরা বলবো হচ্ছে n = 3, ঠিক আছে। এগুলোকে কি বলে? শেল মানে কি? কক্ষপথ। এটাকে আমরা বলি কে শক্তি স্তর, ঠিক আছে। n = 2 এটাকে আমরা বলি হচ্ছে এল শক্তি স্তর, আর n = 3 এইটাকে আমরা বলি এম শক্তি স্তর। এইভাবে যাইতে থাকবে, কে এল এম এন এইভাবে যাইতে থাকে। সো যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? ফর্মুলা হচ্ছে 2n², ঠিক আছে। তাহলে আমাকে যদি বলতো যে, যদি আপনাকে প্রশ্ন করতো যে এম শেলে কয়টা ইলেকট্রন আছে, এম শেলে ইলেকট্রন কতটি, তাহলে আপনার ফর্মুলা কি? 2n²। তাহলে বলেন তো এম শেল মানে, এই যে এম শেল মানে এন এর মান কত? 3। তাহলে আমি এখানে কি করব? 2 × 3 এর স্কয়ার, তাহলে 3 × 3 = 9, 9 × 2 = কত? 18। তখন আমার অ্যান্সার হইতো ইলেকট্রন, সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকবে? 18টা। সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকবে? 18টা, ঠিক আছে। তাহলে এবার বলেন তো কোন পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা কত? ফর্মুলা কি? 2n²। তাহলে 2 ইন্টু কি, n মানে কত? 4, তাহলে 4²। তাহলে 4 4 16, 16 2 কত? 32। তাহলে এই যে 32 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 32 হইল অ্যান্সার, ঠিক আছে। বস্তুর ধর্ম ধারণ করে এই ধরনের ক্ষুদ্রতম কণিকার নাম বহুবার পড়ে আসলাম, সেটা হচ্ছে পরমাণু। কোন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি? বলেন এটার অ্যান্সার কি হবে? নিউটনের সংখ্যা,
না। তার পরমাণুতে নিউট্রন ও প্রোটনের সংখ্যা? না। তার পরমাণুতে প্রোটনের সংখ্যা, তার পরমাণুতে মৌলিক কণিকার সংখ্যা। পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক কি থাকে? প্রোটন থাকে। কি শিখছি? পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক কি থাকে? প্রোটন থাকে। ঠিক আছে। পরমাণুর ভর বলতে কি বুঝায় বলেন? পরমাণুতে থাকে কি? নিউট্রন, প্রোটন আর কি? ইলেকট্রন। একটা পরমাণুতে কয়টা কণিকা আছে? নর্মালি যদি চিন্তা করি কয়টা থাকে? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, তিনটা। একটা পরমাণুর হ্যাঁ মূল কণিকা কয়টা? কণা কয়টা? তিনটা, নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন। তাহলে যদি বলে পরমাণুর ভর কি, তাহলে পরমাণুর ভর বলতে বোঝায় নিউট্রন, প্রোটন আর ইলেকট্রনের ভর। ঠিক আছে। যদিও নিউট্রন মানে এগুলোর ভর আসলে খুবই অল্প, যদিও পরমাণুর ভর আনিকা বলছেন 44-3 নিউট্রন ও প্রোটন। আচ্ছা এটা আচ্ছা এইটা আমার মনে হয় আমাদের এইটা পরমাণুর ভর, আমরা ক্লাসের প্রায় শেষ দিকে চলে আসছি। পরমাণুর ভর যেটা, এটা ইলেকট্রনের ভর নগণ্য, এই আলোচনা কি মানে ওইটা একটা টার্ম আছে সায়েন্সে, ভর ত্রুটি। হ্যাঁ তো আচ্ছা হ্যাঁ রসায়ন ক্লাস চলছে, ভালোই লাগতেছে। রসায়ন এতদিন পড়াইছি, তা এখন পড়াইতে তো আসলে ভালোই লাগতেছে। ইলেকট্রনের ভর আসলে খুবই নগণ্য। ইলেকট্রনের ভরটা কেমিস্ট্রিতে আমরা আসলে অ্যাভয়েডই করি। হ্যাঁ অ্যাভয়েড করি। ইলেকট্রনের ভরটা আমরা ধরি না, কারণ এটা খুবই নগণ্য, খুবই খুবই নগণ্য আর কি। আজকে গণিত ক্লাস নাই সম্ভবত। হ্যাঁ আজকে গণিত ক্লাস নাই, শনিবার না আজকে, আজকে গণিত ক্লাস হবে না। যদি হয় তো জানাই দিবে আর কি। সম্ভবত আজকে গণিত ক্লাস নাই। মাথা ঠান্ডা শেষের দিকে। নিউক্লিয়ন সংখ্যা এ, প্রোটনের সংখ্যা পি, নিউট্রনের সংখ্যা এন, পারমাণবিক ভর সংখ্যা। আচ্ছা নিউক্লিয়ন সংখ্যা এটাকে আমরা কি নামে ডাকি জানেন? এটা আসলে ভর সংখ্যা। এইটা ভর সংখ্যা, ওই যে মাথার উপরে বাম দিকে যেটা থাকে। আচ্ছা এর মানে ভর সংখ্যা এ, প্রোটন সংখ্যা পি। আমার প্রতীক হচ্ছে, ধরেন এখানে একটা প্রতীক আছে, কিছু একটা মৌলের প্রতীক, সেটা কি আমি জানি না। নিউট্রন সংখ্যা এন। আচ্ছা এর মানে এ মাইনাস পি করে আমি পাইছি হচ্ছে এন। জিজ্ঞেস করছে পারমাণবিক ভর সংখ্যা কত, বলেন তো কি হবে? সুন্দর ম্যাথ, সুন্দর একটা ম্যাথ করে ফেলেন। পারমাণবিক ভর সংখ্যা, ও আচ্ছা সরি সরি সরি, এটা তো পি না, সরি সরি সরি, এটা হচ্ছে জেড। প্রোটন সংখ্যা পি, পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে এটা জেড। হ্যাঁ আচ্ছা দাঁড়ান, ঠান্ডা মাথায় চিন্তা করি। ভর সংখ্যা এ, প্রোটন সংখ্যা পি, ওকে। নিউট্রন সংখ্যা এন, আচ্ছা নিউট্রন সংখ্যা এন, ওকে, মানে এ মাইনাস জেড করে পাওয়া গেছে এন। আচ্ছা পারমাণবিক ভর সংখ্যা, নিউক্লিয়ন ভর সংখ্যা, পারমাণবিক বুঝতেছি না। কি চাইছে? ও আচ্ছা তাহলে তো এটা আচ্ছা বুঝছি বুঝছি। তাহলে এ ইকুয়ালস টু কি? জেড প্লাস এন। তো এই জেড বলতে আসলে আমার কাছে এখন কি আছে? প্রোটন সংখ্যা আছে। জেড মানে তো পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা। তাহলে আমি এখানে পাচ্ছি পি প্লাস এন। এটাই এটাই চাইছে, এটাই জানতে চাইছে। কি অদ্ভুত কোশ্চেন। আচ্ছা তাহলে যে এইটাই অ্যান্সার। ওকে, কোনটিতে ঋণাত্মক আধান থাকে? কোনটিতে ঋণাত্মক আধান থাকে বলেন? প্রোটন তো পজিটিভ, এটা আমরা পড়ে আসছি, এর কোনো চার্জ নাই। নিউক্লিয়াসে তো সমস্তটাই কি ওই যে প্রোটনের ইলেকট্রন। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ইলেকট্রনে ঋণাত্মক আধান থাকে। কোনটিতে ধনাত্মক আধান, সরি ঋণাত্মক আধান থাকে? ইলেকট্রন। সিলিকনের পারমাণবিক সংখ্যা 14। এই যে সিলিকনের ঠিক বাম পাশে নিচে
পারমাণবিক সংখ্যা 14, অর্থাৎ 14 নম্বর মৌল। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা 45তম বিসিএস এ আসছে, এটা আসতেই পারে বিসিএস এ, এগুলো আসতে পারে, আমাদের জন্য না আসতে পারে, বাট মনে রাখি না, যেহেতু বিসিএস এ আসছে। এত লাগে না, 20-এর বাইরে এত লাগে না, ঠিক আছে, প্রাইমারির জন্য। ঠিক আছে, সো আমরা আজকে এই পর্যন্ত যা যা শিখলাম আশা করি আমরা বুঝছি। আর্সেনিককে এ আর না, আর্সেনিককে এ এস দিয়ে প্রকাশ করে, হ্যাঁ, এ এস দিয়ে প্রকাশ করে। বাম পাশের নিচে ছোট্ট করে আমি 33 লিখছি, কারণ তার পারমাণবিক সংখ্যা 33, এর মানে সে পর্যায় সারণীর 33 নাম্বার মৌল। এর মানে 118টা যে মৌলিক পদার্থ আছে তার মধ্যে ওর সিরিয়াল হচ্ছে 33 নাম্বার। এর মানে হচ্ছে যে ওর প্রোটন সংখ্যা আছে 33টা, ওর ইলেকট্রন আছে 33টা। বুঝতে পারছি? বুঝতে পারছি? হ্যাঁ, ভেরি গুড, সবাই অ্যান্সার করছে ঠিকঠাক। অনেকে অ্যান্সার করতেছেন, শান্তা, মরিয়ম, দিনা, দত্ত, সীমা, সঞ্জিদা, ঋতু, মামুন, আনিকা, ভেরি গুড। সঞ্জিদা আল্লাহর কাছে দোয়ার দরখাস্ত করছে, সে আল্লাহর কাছে বিচার দিচ্ছে দু হাত তুলে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আশা করি ক্লাসটা বুঝছেন। বিজ্ঞান নিয়ে আসলে একটু মিক্সড হবে আমি ভাবছিলাম, বাট আল্লাহর রহমতে আপনারা ভালোই অ্যাটেন্টিভ ছিলেন, ভালোই বুঝছেন যা বুঝলাম। ভয়ে ছিলাম যে বিভিন্ন ধরনের মানুষজন, হ্যাঁ, কতটুকু বলতে হয়, কতটুকু না বলতে হয়, কতটুকু বেশি বলতে পারবো, কতটুকু কম বলতে পারবো, বাট দেখলাম যে না, খুবই প্যারা মুক্ত ক্লাস হয়েছে, তো ভালোই লাগলো। এটা আর আরেকটা বিষয় হচ্ছে, আমারও কমফোর্ট জোন আছে যেহেতু এই সেক্টরে, সায়েন্সে বা কেমিস্ট্রি বা এই ধরনের জিনিসগুলোতে, তো এই জন্য হয়তো আমিও খুব একটা বেশি বুঝতে পারি নাই। তো যাই হোক, তো যারা ছিলেন এতক্ষণ ধরে এই সময়টুকু, আশা করি বুঝছেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।